অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দায়বন্ধন। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম ২টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। প্রথম ২টি পর্বের লিংক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৩য় পর্ব। পকেটে এখন ১,০০০ টাকা। টাকাটা ফেরত না দেওয়া পর্যন্ত মুক্তি নেই। হোটেলের সামনে পৌঁছে অটোকে ছেড়ে দিল সে। হোটেলে ঢুকে শটান ৩১২ নম্বর ঘরের দরজায় পৌঁছে বেল টিপল সে। কি হলে কারো চোখ। তারপর দরজা খুলে গেল। জয়দীপ দেখল স্বাতিলেখা দাঁড়িয়ে আছে, পরনে আসমানি রঙের সালোয়ার কামিজ। জয়দীপ জিজ্ঞাসা করল, মিসেস মুখার্জি আছেন? ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে স্বাতিলেখা বলল, আপনি বসুন, দিদি স্নান করছেন। ওহো, অসময়ে এসে গেছি। ঠিক আছে। জয়দীপ বলতে চাইল সে পরে আসবে, কিন্তু তাকে থামিয়ে স্বাতিলেখা বলল, না না, কোনো প্রবলেম নেই। আপনার যদি হাতে সময় থাকে তাহলে ৫ মিনিট অপেক্ষা করতে পারেন। অগত্যা বসল জয়দীপ। স্বাতিলেখা দাঁড়িয়েছিল। জয়দীপ তাকে বলল, আপনি বসুন। স্বাতিলেখা খানিকটা দূরত্বের সোফায় বসল। জামশেদপুরে এর আগে এসেছেন? না। এবারে কোথাও গিয়েছেন? জুবিলি পার্ক, ডিমনা লেক? আমরা তো বেড়াতে আসিনি। মুখ তুলল স্বাতিলেখা। চা খাবেন? না। তারপর জিজ্ঞাসা করল, কলকাতায় কোথায় থাকেন? রাজা বসন্ত রায় রোডে। হ্যাঁ, আমিও তো ওখানে থাকি। ও, কত নম্বর? আসলে আমি কোনো বাড়িতে থাকি না। এবার স্বাতিলেখাকে হাসতে দেখল জয়দীপ। বাড়িতে থাকেন না? তার মানে? আমি আমার পরিচিত এক ভদ্রলোকের অফিসে থাকি। হোমা, কেন? কলকাতায় আমার থাকার জায়গা নেই বলে। সে কি? এমএ পড়েছি হোস্টেলে থেকে। তারপর এই সময় মিসেস মুখার্জি বেরিয়ে এলেন। সদ্য স্নান করে সাদা জামা সাদা শাড়ি পরেছেন। কোনো রকম প্রসাধন ছাড়াই দারুণ স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। মিসেস মুখার্জি বললেন, বলুন, কোনো খবর আছে? জয়দীপ উঠে দাঁড়িয়েছিল। ইশারায় তাকে বসতে বলে ভদ্রমহিলা ফোনের পাশে বসলেন। জয়দীপ বলল, আমার একটা কথা জানতে ইচ্ছে করছে। জামশেদপুরে প্রাইভেট গোয়েন্দা না পাওয়ার সম্ভাবনা বেশি জেনেও আপনারা কিভাবে খোঁজ নেবেন ভেবেছিলেন? মিসেস মুখার্জি বললেন, আমার পরিচিত এক ভদ্রলোকের অফিসের ব্রাঞ্চ আছে এখানে। আমি ওদের সাহায্য চেয়েছিলাম। বুঝতেই পারছেন, ওদের কাছে আমাদের সঠিক সমস্যা বলা যায় না এবং সেটা সম্ভবও নয়। ওরা আমাকে যে দুজন বিজয় গুপ্তার সন্ধান দিয়েছেন তাদের খুঁজতে আমরা এত দূরে আসিনি। খুঁজে পেলে কি করবেন? ও কথা বলতে চায়। আমার মনে হয়েছে সুযোগটা ওকে দেওয়া উচিত। মিসেস মুখার্জি বললেন, আপনি গোয়েন্দা নন, সবে পড়া শেষ করা বেকার ছেলে। তবু এখানকার সঙ্গে আপনার যোগাযোগ আছে বলে আপনাকে সুযোগ দিয়েছিলাম কিছু রোজগারের। আমাদেরও লাভ হতো, কিন্তু তার জন্য অনন্তকাল তো অপেক্ষা করতে পারি না। আপনাকে ওই টাকা ফেরত দিতে হবে না। শুধু অনুরোধ, কথাটা গোপন রাখবেন। এত বড় একটা ঘটনা অপরিচিত মানুষকে বললেন কেন? মানুষ অনেক সময় ভেবেচিন্তে কাজ করতে পারে না, করে ভাবে। মিসেস মুখার্জি মাথা নাড়লেন। এ সময় আপনি এসেছেন, নতুন কোনো খবর আছে? জিজ্ঞাস্য আছে। স্বাতিলেখা দেবী, আপনারা কি প্রায়ই হোটেল রেস্টুরেন্টে যেতেন? বড় হোটেলে, যেখানে আদব কায়দা বেশি? স্বাতিলেখা দিদির দিকে তাকালো। মিসেস মুখার্জি বললেন, কথা বল। হ্যাঁ, ও 5 স্টারে যেতে পছন্দ করত, কিন্তু 9টার মধ্যেই বাড়ি ফিরে যেতাম। খরচ কে করত? ও করত। আমার হাত খরচের টাকায় রোজ বিল দেওয়া সম্ভব ছিল না। কি ধরনের কথা বলতেন আপনারা, ব্যক্তিগত কথাবার্তা ছাড়া? ওখানকার কর্মচারীদের খুঁত ধরত খুব।
কার কি করা উচিত অথচ ঠিক তা করছে না, এই নিয়ে খুব মাথা ঘামাতো। আপনার ভালো লাগতো? সাথীলেখা জবাব না দিয়ে মুখ নামালো। ভদ্রলোক 6 ফুট লম্বা, এটা আপনার আন্দাজ, ও বলেছিল। একটা কথা নিশ্চয়ই আপনার মনে আছে, ওর কি জোড়া ভুরু ছিল? বড় বড় চোখে তাকালো সাথীলেখা। হ্যাঁ। পকেট থেকে সেই স্কেচ আঁকা কাগজটা বের করলো জয়দীপ। আমার আঁকার হাত খুব খারাপ, কিছু মনে করবেন না, তবু এই স্কেচের সঙ্গে ওর কোনো মিল আছে কিনা দেখুন তো। স্কেচটা টেবিলে রাখলো জয়দীপ। সাথীলেখা কাগজটা তুলে নিয়ে এক পলক দেখেই দিদির দিকে তাকালো। এই স্কেচ ওর দিদি, ওর ছাড়া আর কারো নয়। মিসেস মুখার্জি হাত বাড়িয়ে কাগজটা টেনে নিয়ে দেখলেন। কিভাবে এটা আঁকা হলো? আপনি এঁকেছেন? আগে হ্যাঁ। ওর সন্ধান পেয়েছেন? ওকে দেখেছেন আপনি? মিসেস মুখার্জি উত্তেজিত। কাল রাত্রে খুব অল্প সময়ের জন্য যাকে দেখেছি তার নাম বিজয় গুপ্তা নয়। চেহারায় মিল থাকলেও জোড়া ভুরুর ব্যাপারে আমার সন্দেহ ছিল। আমি যাকে দেখেছি সে কলকাতা থেকে কিছুদিন আগে এখানে এসেছে। ওখানে হোটেল ম্যানেজমেন্ট পড়তে গিয়েছিল। পড়া শেষ করেছে কিনা জানি না। হোটেল ম্যানেজমেন্ট? সাথীলেখা দেবীর বয়ফ্রেন্ড হোটেল নিয়ে মাথা ঘামাতেন, তাই আমার মনে হচ্ছে এই লোক সেই লোকই হতে পারে। হু ইজ হি? কোথায় থাকে? মিসেস মুখার্জির গলা কাঁপছিল। শুনুন, আপনাদের অনেক ভেবেচিন্তে এগোতে হবে। কেন? ওর কাছে পৌঁছানো সহজ ব্যাপার নয়। বিহারে এখন মাফিয়াদের রাজত্ব। ছেলেটির নাম অজয় ভার্মা। ওর বাবা বিজয় ভার্মা খুব ক্ষমতাবান এমপি। ওরা মাফিয়াদের একাংশকে কন্ট্রোল করে। পুলিশ ওদের কথায় উঠে বসে। ওদের বিরুদ্ধে কিছু করতে চাইলে পুলিশ আপনাদের সাহায্য করবে না। এই অজয় ভার্মা যদি বিজয় গুপ্তা হয়, তাহলে আপনাদের পক্ষে জামশেদপুর থেকে ফিরে যাওয়া অসম্ভব হবে, যদিও আপনাদের কথা জানতে পারে। একটানা বলল জয়দীপ। আপনি আমাদের ভয় দেখাচ্ছেন? একদম না, যা সত্যি তাই বলছি। এবার সাথীলেখা সোজা হয়ে বসল। আমি যাব, একা। না, তোর একা যাওয়া চলবে না। না, আমি একা গেলে ও কোনো ক্ষতি করতে পারবে না। ওহ সাথী, তুই এখনো মোহমুক্ত হতে পারলি না। সেটা আমাকে বুঝতে দাও। আর ক্ষতি যদি করে, কি ক্ষতি করবে? মেরে ফেলবে? এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের সুখের। ওর ঠিকানা আমাকে দিন প্লিজ। জয়দীপের দিকে তাকালো সাথীলেখা। দাঁড়ান, আগে নিশ্চিত হওয়া দরকার দুজন একই মানুষ। ওই স্কেচ ওর, আমি বলছি তো। যদি না হয়, আপনি নতুন বিপদে পড়বেন। এক্স্যাক্টলি, মিসেস মুখার্জি বললেন। উনি যখন খবর এনেছেন তখন ফার্স্ট স্টেজে আমরা জিতেছি। ওকেই বলতে দে আমাদের কি করা উচিত। সাথীলেখা উঠে দাঁড়ালো। তোমরা কেন বুঝতে পারছো না? জয়দীপ বাধা দিল। কে বলল বুঝতে পারছি না? নিশ্চয়ই বুঝতে পারছি, কিন্তু আপনি সোজা গেলে এমপির দারোয়ান আপনাকে ঢুকতে দেবে না। এছাড়াও ওদের নিজস্ব গার্ড নিশ্চয়ই আছে। একটা রাস্তা বের করতে হবে যাতে দূর থেকে দেখে আপনি ওকে আইডেন্টিফাই করতে পারেন। তারপর? সাথীলেখা জানতে চাইল। তারপর নিশ্চিত হলে এগিয়ে গিয়ে কথা বলবেন। সাথীলেখার ঠিক পছন্দ হচ্ছিল না এই প্রস্তাব, অথচ সে প্রতিবাদও করতে পারছিল না। জয়দীপ মিসেস মুখার্জির দিকে তাকালো। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি ওর সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি? শিওর। মিসেস মুখার্জি এক ঝটকায় সোফা থেকে নিজেকে তুলে নিয়ে পাশের ঘরে চলে গেলেন। জয়দীপ বলল, সাথীলেখা আপনি বসুন। সাথীলেখা বসল। একটু কৌতূহলী হয়েই তাকালো। আপনি কি ওকে এখনো ভালোবাসেন? সেটা অস্বাভাবিক নয়, কিন্তু ও যদি আপনাকে স্বীকৃতি না দেয়? সেটা আমি ওর মুখ থেকেই শুনতে চাই। তাই? শোনার পর? তখন দিদির পরামর্শ মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটাই শেষ কথা তো? তার মানে? আপনি কি বলতে চান?
আমি শুধু বলতে চাই, বাংলাদেশের নিরীহ বোকা মেয়েদের মতো নিজেকে শেষ করে দেবেন না। একটা দুর্ঘটনা মানে জীবনের শেষ নয়। স্বাতীলেখা অদ্ভুত হাসল। এদেশের মেয়েদের শরীর যদি একবার এঁটো হয়ে যায়, তাহলে হাজার গঙ্গা জলে ধুলেও তা পুরুষের চোখে পবিত্র হয়ে ওঠে না। আমি জানি আমার পক্ষে মিথ্যে কথা বলা অসম্ভব, তাই জীবনের শেষ হয়তো করতে পারবো না, কিন্তু একটা ঘেন্না মেনে নিয়ে বেঁচে থাকা ছাড়া কোনো উপায় নেই। সময়ের ওপর সব ছেড়ে দিন, এটাই অনুরোধ। আপনার দিদিকে ডাকুন। স্বাতীলেখা ডাকতেই মিসেস মুখার্জি এলেন। জয়দীপ জিজ্ঞাসা করল, আপনারা একটু বেরোতে পারবেন? কেন, মানে কি জন্যে? হোটেল থেকে আমি চাইছি না, বাইরের কোনো বুথ থেকে উনি অজয় ভার্মাকে টেলিফোন করুন প্রথমে। কোথায় উঠেছেন বলার দরকার নেই, কথা বললেই তো উনি বুঝতে পারবেন অজয় ভার্মা বিজয় গুপ্তা কিনা। ঠিক, ঠিক বলেছ। এখান থেকে ফোন করলে অসুবিধে কি? স্বাতীলেখা জিজ্ঞেস করল। আপনি টেলিফোন রেখে দেওয়ার কয়েক মিনিটের মধ্যে অজয় ভার্মা জেনে যাবে কোত্থেকে ফোনটা গিয়েছিল। আপনাকে তো বললাম, যদি কথাবার্তা উল্টো ট্র্যাকে চলে, তাহলে সেটা জানালে আমাদের বিপদ হবে। মিসেস মুখার্জি জিজ্ঞাসা করলেন, ওর টেলিফোন নাম্বার জানেন? এমপির নাম্বার জানতে অসুবিধা হবে না। জয়দীপ উঠে দাঁড়ালো। পকেট থেকে 1000 টাকা বের করে বলল, এটা রাখুন। তার মানে? মিসেস মুখার্জি অবাক। আমি গোয়েন্দা নই, কাল রাতে দুর্ঘটনা চক্রে ওর সঙ্গে দেখা না হয়ে গেলে কখনোই খুঁজে বের করতে পারতাম না। আর এখনো তো নিশ্চিত নই এ লোক সেই লোক কিনা। আমি যা নই তার জন্য দক্ষিণা নেওয়া উচিত নয়। তাছাড়া আমি আজ কলকাতায় ফিরে যাচ্ছি। জয়দীপ বলল। চমৎকার, স্বাতীলেখা নিচু গলায় বলল। মিসেস মুখার্জি বোনের দিকে তাকিয়ে নিয়ে বলল, কলকাতায় যাওয়া যদি খুব জরুরি না হয়, তাহলে আমার অনুরোধ, আমরা জামশেদপুর না ছাড়া পর্যন্ত আপনি সঙ্গে থাকুন। এখানকার কোনো সমস্যা আমার একার পক্ষে সামলানো সম্ভব হবে না। আপনি থাকলে আমি জোর পাব। স্বাতীলেখা বলল, আপনি কলকাতা ইউনিভার্সিটিতে পড়তেন? হ্যাঁ। যাদবপুরে পড়লে আপনি এভাবে চলে যাওয়ার কথা বলতে পারতেন না। জয়দীপ হেসে ফেলল। বেশ, কিন্তু টাকাটা নিন। এবার মিসেস মুখার্জি বললেন, এই শোনো, আমি তোমাকে তুমি করেই বলছি। আরো 4000 টাকা তুমি পাবে যদি খবরটা সত্যি হয়। এখন চলো, কোন বুথ থেকে ওকে দিয়ে ফোন করাবে সেখানে যাওয়া যাক। আমি আগে বেরিয়ে যাচ্ছি, আপনারা কয়েক মিনিট বাদে নেমে রিসিপশনে জিজ্ঞাসা করুন জুবিলি পার্ক এবং ডিমনা লেকে কি কি দেখতে পাওয়া যায়। মানে ওদের ইমপ্রেশন দিন আপনারা বেড়াতে যাচ্ছেন। জয়দীপ বেরিয়ে পড়ল। করিডোর এবং সিঁড়ি দিয়ে নামার সময় ওর নিজেকে বেশ স্মার্ট মনে হচ্ছিল। যেভাবে আজ এখানে কথা বলেছে তা শুনলে অহনারাও অবাক হয়ে যেত। এসব কথা গুছিয়ে সে কি করে বলতে পারলো তা ঈশ্বরই জানেন। রিসিপশনে ভিড় ছিল, কেউই লক্ষ্য করলো না তাকে। বাইরে বেরিয়েই একটা এসটিডি বুথ দেখতে পেল সে। সঙ্গে সঙ্গে মাথা নাড়ল জয়দীপ। এখান থেকে ফোন করলে ভেবে নেওয়া সহজ হবে ওরা নটরাজ হোটেলে উঠেছেন। এই তল্লাটের কোনো বুথ থেকে ফোন না করে দূরে কোথাও যেতে হবে। মিনিট 5 বাদে ওরা বেরিয়ে এলেন। মিসেস মুখার্জির বয়স সে আন্দাজ করতে পারছে না। ভদ্রমহিলার কথা বলা এবং চলার ধরন অনেকটা অপর্ণা সেনের মতো। চেহারাটিও সুন্দর। স্বাতীলেখা সুন্দরী, কিন্তু ওর মধ্যে জড়তা থাকায় দিদির পাশে নিষ্প্রভ দেখাচ্ছে। মেয়েটা সাজগোজ করেনি একটুও। ওরা কাছে এলে জয়দীপ বলল, একটা অটো নিচ্ছি, ট্যাক্সির চেয়ে সস্তা হবে। হোটেল থেকে দূরে গিয়ে ফোন করাই ভালো। মিসেস মুখার্জি বললেন, আপনি ট্যাক্সি নিন, অটোতে উঠতে ভয় লাগে। অগত্যা ট্যাক্সি ভাড়া করতে হলো। ড্রাইভারের পাশে বসলো জয়দীপ। দু বোন দু জানালায়। মিনিট 15 যাওয়ার পর একটা এসটিডি বুথ নজরে আসতেই ট্যাক্সি থামালো জয়দীপ। একজন তখন ফোন করছিল। জামশেদপুরের টেলিফোন গাইড চেয়ে নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই নাম্বার পেয়ে একটা কাগজে নোট করল সে। তারপর কাগজটা স্বাতীলেখাকে দিয়ে বলল, আপনি ডায়াল করে কথা বলুন। বুথ খালি হলে স্বাতীলেখা ঢুকলো। জয়দীপ দেখল মিসেস মুখার্জি টান টান উত্তেজনা নিয়ে বুথের দরজার পাশে দাঁড়িয়েছেন। স্বাতীলেখা নাম্বার টিপল। কয়েক মুহূর্ত।
তারপরে ইংরেজিতে জিজ্ঞাসা করল, অজয় ভার্মার সঙ্গে কথা বলতে পারি? আমার খুব জরুরি দরকার আছে। তারপর কয়েক সেকেন্ড চুপচাপ। আবার সাথীলেখা জিজ্ঞাসা করল, কখন পাওয়া যাবে? ঠিক আছে। রিসিভার রেখে বুথ থেকে বেরিয়ে এসে সাথীলেখা বলল, ও বাড়িতে নেই, বলল 1 ঘন্টা পর ফিরবে। 1 ঘন্টা? মিসেস মুখার্জি হতাশ হলেন। জয়দীপ বলল, আপনি কিন্তু এখনো জানেন না ওরা এক লোক কিনা, তাই এখনই ও বলবেন না। টেলিফোনের জন্য 2 টাকা দিয়ে দিল জয়দীপ। সেটা উপেক্ষা করে মিসেস মুখার্জি জিজ্ঞাসা করলেন, এখন কি করব? হোটেলে ফিরে যাব? আবার তো আসতেই হবে, জয়দীপ বলল। 1 ঘন্টা নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে থাকতে বলবেন না? তা কি করব বলুন? দেখুন, আপনাদের যখন এখন কোনো নির্দিষ্ট কাজ নেই, তখন চলুন ডিমনা লেক ঘুরে আসা যাক। আমি স্কুলে পড়ার সময় গিয়েছিলাম, গেলে আপনাদের ভালো লাগবে। আমরা কিন্তু এখানে বেড়াতে আসিনি, মিসেস মুখার্জি বললেন। কিছু করার যখন নেই, তখন চলো না ঘুরে আসি, সাথীলেখা বলল। ডিমনা লেকে পৌঁছে ওরা দেখল গোটা 3 গাড়ি রয়েছে গাছের তলায়। এখন রোদ বেশ চড়া। সিঁড়ি ভেঙে ওরা বাঁধের উপর উঠতেই মিসেস মুখার্জি বললেন, বাহ, চমৎকার! ওপাশে ধরে রাখা জলরাশি গম্ভীর হয়ে অনেকটা জায়গা জুড়ে রয়েছে। একটা গাছের নিচে বসে পড়ল সাথীলেখা। আমি এখানে বসলাম। জয়দীপ বলল, ওপাশে যাবেন না? না। মিসেস মুখার্জি বললেন, চলুন আমরা ঘুরে আসি। অগত্যা জয়দীপ মিসেস মুখার্জির পাশে হাঁটতে লাগলো। বাঁধের ওপর একটা জঙ্গুলে পরিবেশ। মিসেস মুখার্জি বললেন, আপনার সঙ্গে আলাপ হয়ে বেশ ভালো লাগলো। মানুষ যেমন শত্রুতা করে, তেমনি বন্ধুও হয়। ধন্যবাদ। আপনি কলকাতায় কি করেন? তেমন কিছু নয়, চাকরির চেষ্টা করছি। কি সাবজেক্ট ছিল এমএতে? ইংরেজি। তাহলে পেয়ে যাবেন। দেখি, আপনি কলকাতায় থাকেন? না, দিল্লিতে, বসন্ত বিহারে। দিল্লিতে গিয়েছেন? না। একবার চলে আসুন। মিস্টার মুখার্জি কি করেন? করেন নয়, করতেন। ওর ব্যবসা ছিল। বছর 5 আগে হঠাৎ একদিন বাড়ি থেকে বেরিয়ে কাজে গিয়ে আর ফেরেনি। পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও কোনো হদিশ পায়নি। অথচ ওর কোনো দুঃখও ছিল না। ও বলতো আমাকে পেয়ে নাকি মরতে গিয়েছে। ব্যবসায় ভালো লাভ হতো। তবু কেন যে ও উধাও হয়ে গেল, কেউ বলতে পারেনি। তারপর তারপর আমি ব্যবসার হাল ধরলাম, চালিয়ে যাচ্ছি। আপনার ছেলে মেয়ে? হয়নি। আমার শাশুড়ি শয্যাশায়ী, উনি আমার কাছে থাকেন। জয়দীপ মহিলার দিকে তাকালো। মিসেস মুখার্জি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই লেকে বোটিং করা যায় না? একটাও নৌকো দেখতে পাচ্ছি না, থাকলে ভালো হতো। আপনার বোনকে কি অনেক স্বাধীনতা দেয়া হয়েছিল? দেখুন, বাবা মা বড় মেয়ের ক্ষেত্রে যতটা শাসন করতে পারে, ছোটর বেলায় তা পারে না। ওদেরও বয়স হয়েছে। সাথী কিন্তু ওদের এসব বলেনি। এক রাত্রে টেলিফোনে আমাকে বলতেই আমি চলে এলাম কলকাতায়। মা বাবা এসবের বিন্দু বিসর্গও জানেন না। সাথীলেখা যদি হতাশ হন, তাহলে কি করবেন? বুঝতেই পারছেন, অ্যাবর্শন করানো ছাড়া কোনো উপায়ও নেই। আর সেটা দিল্লিতে নিয়ে গিয়ে করাতে হবে। ঘণ্টাখানেক বাদে ওরা ট্যাক্সি নিয়ে ফেরার সময় আরেকটি বুথ দেখতে পেল। গাড়ি থামিয়ে নেমে সাথীলেখা আবার ফোন করল। প্রাথমিক বাধা পার হওয়ার পর জয়দীপ দেখল সাথীলেখার নাকে ঘাম জমেছে। টান টান উত্তেজনা নিয়ে দাঁড়িয়ে আছে সে। তারপর বলল, হ্যালো। ওপাশ থেকে কিছু শোনার পর সাথীলেখা বলল, কেমন আছো? কয়েক সেকেন্ড চুপচাপ। আশ্চর্য, আমার গলা চিনতে পারছো না? আমি সাথীলেখা। আবার কিছুটা নীরবতা। হ্যাঁ, আই নিড ইউ। তুমি আমাকে ভালোবেসে যা দিয়েছো, তার স্বীকৃতির জন্য তোমাকে দরকার। কয়েক সেকেন্ড চুপ করে রইল সাথীলেখা। তুমি বুঝতে পারছো না? বেশ, শোনো, তুমি বাবা হতে যাচ্ছ। কি? একটু চুপচাপ। না, আমি বাজে কথা বলছি না।
তোমার ঠিকানা, ফোন নাম্বার কিছুই আমাকে দাওনি। এমনকি তোমার নামও ভুল বলেছিলে। কেন? স্বাতীলেখার নাকের পাটা ফুলে উঠল। আমি বাজে বলছি না বিজয়। হ্যাঁ, আমার কাছে তুমি বিজয়। তোমার সন্তান আমার শরীরে এসেছে। একে আমি চাইনি, তুমিই জোর করে। কি বলছো তুমি? না, আমি কোত্থেকে ফোন করছি তা তোমাকে বলবো না। হ্যালো, হ্যালো। রিসিভার হাতে নিয়েই স্বাতীলেখা বাইরের দিকে তাকালো। লাইন কেটে দিল। জয়দীপ দ্রুত বুথে ঢুকে রিসিভার স্বাতীলেখার হাত থেকে নামিয়ে নিয়ে বুথের কর্মচারীকে টাকা দিয়ে দিল। তারপর বলল, চটপট এখান থেকে চলে যাই, চলুন। স্বাতীলেখা কাঁদছিল। মিসেস মুখার্জি তাকে ধরে ট্যাক্সিতে তুললেন। জয়দীপ ট্যাক্সিওয়ালাকে বলল, বেঙ্গলি ক্লাবের কাছে চলুন, আমরা ওখানেই থাকি। মিসেস মুখার্জি কিছু বলতে যাচ্ছিলেন। জয়দীপ ইশারা করল চুপ করতে। শুধু তার কাঁধে মুখ গুজে কেঁদে চলছিল চাপা শহরে স্বাতীলেখা। বেঙ্গলি ক্লাবের সামনে ট্যাক্সি ছেড়ে দিল জয়দীপ। তার কাছে যে 1000 টাকা রয়েছে তা থেকেই খরচ করল সে। ট্যাক্সি চলে গেলে মিসেস মুখার্জি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, এখানে নিয়ে এলেন কেন? জয়দীপ বলল, এতক্ষণে অজয় ভার্মা ঠিক ট্রেস করে ফেলেছে কোত্থেকে তাকে ফোন করা হয়েছিল। ওই বুথে গেলে ও জানতে পারবে আমাদের কথা। আপনার বোন কেঁদেছিল, তাই সহজেই বুথের লোকটা ওকে মনে রাখবে। লোকটা যদি ট্যাক্সির নাম্বার নোট করে থাকে, তাহলে আমরা নটরাজ হোটেলের সামনে নামলে অজয় ভার্মা সহজেই আপনাদের দর্শন পেতে পারত। মিসেস মুখার্জি বললেন, তাই তো চাই। মুখোমুখি ও কি করে সাথীকে অস্বীকার করে আমি দেখতে চাই। ও তো অস্বীকার করেছে না সাথী? স্বাতীলেখা মাথা নাড়ল, যেন চিনতেই পারছিল না। জয়দীপ বলল, আপনারা কেন বুঝতে পারছেন না? যে চিনতে পারছে না সে কখনো দায়িত্ব নেবে না। অজয় ভার্মা জেনে গিয়েছে আপনারা জামশেদপুরে এসেছেন ঝামেলা করবেন বলে। এমপি সাহেব চাইবেন না ছেলের নামে এই বদনাম পাবলিক জানুক। এদের মনে কোনো দয়া মায়া নেই। স্বার্থের জন্য যদি অজয় ভার্মা আপনাদের হোটেলেই খুন করে যায়, কেউ ওর বিরুদ্ধে সাক্ষী দিতে এগিয়ে আসবে না। তাই বলে এত বড় অন্যায় মেনে নেব আমরা? মেনে নিতে তো ইচ্ছে করছে না। স্বাতীলেখার দিকে তাকালো জয়দীপ। আপনি একটু শক্ত হন। রাস্তা একটা বের হবেই। আপনার একটা ট্যাক্সি নিয়ে হোটেলে চলে যান। গিয়ে চেক আউটের নোটিশ দিয়ে দিন। তারপর দেখি কি করা যায়। আমরা নটরাজ হোটেলের কাছ থেকে ট্যাক্সি নিয়েছি। এই খবরটা ট্যাক্সিওয়ালা জানলে অজয় ভার্মা এখানে আপনাদের খোঁজ করতেই পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই হোটেল ছেড়ে দেওয়াই উচিত। জয়দীপ একটা ট্যাক্সি হাত তুলে দাঁড়াতে বলল। মিসেস মুখার্জি বললেন, অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু বাকি 4000 টাকা যাওয়ার আগে পেতে হলে আপনাকেও আমাদের সঙ্গে হোটেলে যেতে হবে। বাকি 4000 টাকা মানে? আপনার সঙ্গে চুক্তি হয়েছিল ঠিকানা এনে দিতে পারলে 5000 দেব। সেটা আপনি করেছেন। করে যখন আজই কলকাতায় ফিরে যাচ্ছেন। হাত তুলল জয়দীপ। ভেবেছিলাম যাব, এখানে থাকার কোনো কারণ আমার ছিল না, কিন্তু এখন হয়েছে। পৃথিবীতে বিজয় ভার্মারাই শেষ কথা নয়। আপনারা চেক আউট করুন, আমি যত শিগগির সম্ভব ঘুরে আসছি। একটা অটো ধরে পাম্পে চলে এলো জয়দীপ। সুনীলের খোঁজ নিয়ে জানলো সে ট্যাক্সি নিয়ে বাইরে চলে গিয়েছে। শুনে তাজ্জব হয়ে গেল সে। এরকম তো হওয়ার কথা ছিল না। গত রাত্রেই সুনীল গ্যারেজে ঢুকে গাড়ি খারাপ করে এসেছিল, এমনভাবে যাতে আজ সেটা সারানো না যায়। তাহলে জয়দীপ কথা বলছিল যে লোকটার সঙ্গে, সে গাড়িতে তেল ভরে দেয়। জয়দীপকে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা বলল, আপনি অফিসে যান, ওখানে ঠিক খবর পাবেন। পাম্পের এক প্রান্তে সাজানো অফিস ঘর। জয়দীপ তার দরজায় গিয়ে দাঁড়াতেই দেখল রতন আরেকজনের সঙ্গে কথা বলছে চেয়ারে বসে। ওকে দেখে রতন অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার এখানে? সুনীলকে দরকার ছিল খুব। ওকে তো পাওয়া যাবে না, ভাড়া খাটতে গিয়েছে। কিন্তু ও আমাকে বলেছিল ট্যাক্সি খারাপ হয়ে আছে, তাই আজ কোথাও যেতে পারবে না। ট্যাক্সি ঠিক হয়ে গিয়েছে? রতন হাসল। ও ঠিকই বলেছিল, কিন্তু কাল সারা রাত মিস্ত্রিকে দিয়ে কাজ করিয়ে আমি গাড়ি ঠিক করিয়ে রেখেছিলাম। তা ও নেই তো কি হয়েছে? আমাকে বলো, কি দরকার?
জয়দীপের মনে পড়ল এককালে রতনের সঙ্গে তার তুই তোকারি সম্পর্ক ছিল। এমনকি গতকাল যখন ও মামার বাড়ির দরজা খুলেছিল তখনও তুই বলে সম্বোধন করেছিল। কিন্তু তারপর থেকেই তুমিতে উঠে এসেছে। জয়দীপ বলল, না থাক, আচ্ছা চলি। সে অফিস ছেড়ে বেরিয়ে আসতে রতন চটপট ওর পেছন পেছন এসে হাত ধরল। আমি জানি সুনীল একসময় তোমার বন্ধু ছিল, কিন্তু আমি তো তোমার ভাই। আমাকে অবিশ্বাস করার কি কোনো কারণ আছে? জয়দীপ রতনের মুখের দিকে সামান্য তাকালো, তারপর বলল, হ্যাঁ আছে। তুই এখন আন্ডারওয়ার্ল্ডের লোক। টাকার জন্য এখন যে কোনো সম্পর্ক বিসর্জন দিতে তোর একটুও অসুবিধা হবার কথা নয়। কাল রাত্রে মাতাল হয়ে বাড়িতে ফিরে নিজের বাবা মাকে যে গালাগাল দিয়েছিলি, আগে তা পারতিস না। কয়েক সেকেন্ড চুপ করে থেকে হু হু করে হেসে উঠল রতন। তোমার মামা মামি যে কি চিজ, তা নিয়ে কথা না বলাই ভালো। আমার মুখে গালাগালি শুনেও তো বাজার থেকে দামি মাছ আমার টাকায় কিনে এনে কবজি ডুবিয়ে খাচ্ছে। সেটা দেখো। আমাকে অবিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ তোমার সঙ্গে আমার কোনো লেনদেন নেই। তবু যদি না করতে চাও, করো না। হাত উল্টালো রতন। জয়দীপ ভেবেছিল রতনকে কোনো কথা বলবে না। মিসেস মুখার্জিদের এখনই নটরাজ থেকে বের করে অন্য কোনো জায়গায় তোলা দরকার। কিন্তু জামশেদপুরের কোন হোটেল ওদের পক্ষে নিরাপদ হবে সেটাই বুঝতে পারছিল না সে। এই সময় রতন জিজ্ঞাসা করল, তোমার চিঠি পেয়েছ? হ্যাঁ। চাকরি হয়েছে? চাকরির চিঠি নয়। তাই তো শুনেছিলাম। আমি ভুল ভেবেছিলাম। যাক চলে। তাহলে এখন কি করবে? কলকাতায় ফিরে যাবে? যেতাম, কিন্তু হঠাৎ মত পরিবর্তন করলো জয়দীপ। শোন, দুজন মহিলা কলকাতা থেকে এসেছেন। জামশেদপুরের কেউ চায় না ওরা এখানে থাকুক, কিন্তু ওদের এখনো কয়েকদিন থাকা দরকার। কোনো নিরাপদ জায়গার খবর দিতে পারবি? বুঝলাম না। তোকে কিছু বুঝতে হবে না, শুধু বল কোনো সেফ ভদ্র জায়গা আছে কিনা। কে চায় না? এখানে তো সবাই শের। নামটা বলো। নাম জেনে তোর কি হবে? কারণ যেখানে আমি যেতে বলবো সেখানে ওরা কতটা নিরাপদ থাকবে তা বোঝা যাবে। এখানে এক একজনের এক একটা এলাকা। জয়দীপ নাম বলতে দ্বিধা করছিল। রতন আবার জিজ্ঞাসা করল, এখন কোথায় আছে? নটরাজ হোটেলে। ওখানে তো অসুবিধা হবার কথা নয়। না, কিন্তু ওরা যে ওখানে উঠেছেন তা আজই জানতে পেরে যাবে ছেলেটা। ছেলেটার সঙ্গে কি ওদের শত্রুতা আছে? ছিল না, হয়েছে। কলকাতায় গিয়ে ওদের প্রচণ্ড ঠকিয়ে এসেছে। কলকাতায় গিয়ে? অজয়? এই নামটা তোর মনে কি করে এলো? মেয়েদের সঙ্গে ওর এরকম অনেক ব্যাপার আছে, তাই। অজয় তো তোর বন্ধু। পাগল! সে শালা এমপির ছেলে। আমি কে? দাঁড়াও। অফিসের পাশে দাঁড় করিয়ে রাখা বাইকটাকে চালু করে রতন বলল, উঠে বসো। জয়দীপ উঠল। ঝড়ের বেগে বাইক চালাতে লাগলো রতন। সোনারি এলাকার একটা বাংলোর সামনে গিয়ে বলল, ওই মহিলাদের ইনফ্লুয়েন্স কিরকম? অজয় ভার্মার সঙ্গে টেক্কা দেওয়ার জন্য ইস্যুতে থাকলে চলবে না, ইনফ্লুয়েন্সও চাই। তুমি ওদের ভালো চেনো? আমি ওদের সাহায্য করব বলে কথা দিয়েছি। কি করেছে অজয়? ফাঁসিয়েছে? মানে? মেয়েটার পেটে বাচ্চা এসে গিয়েছে? খুব খারাপ লাগলো রতনের মুখে কথাগুলো। জয়দীপ জিজ্ঞাসা করল, তুই হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? ও শালার কাজই তো তাই। শোনো, এটা রজতদের বাড়ি। রজত আমার সঙ্গে স্কুলে পড়তো। ওরা সবাই আমেরিকার রজতের দাদার কাছে বেড়াতে গিয়েছে। আমাকে বলে গিয়েছিল বাড়িটার খোঁজ খবর রাখতে। একটা চাকর আছে, ওদের এখানে নিয়ে এসো। গেট খুলে ভেতরে ঢুকে বুড়ো লোকটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে রতন বলল, দুজন দিদিমণি কয়েকদিন এখানে থাকবেন, সব রকম দেখাশোনা করবে। আর এই বাবু আমার ভাই, এর কথা শুনবে। তোমাকে কোথায় ছাড়বো? তুই যা করলেই তা যথেষ্ট। এই মোড়েই আমাকে ছেড়ে দে। বাইরে বেরিয়ে রতন বলল, তোমরা এক নম্বর হারামি এবং তার বাচ্চার সঙ্গে লড়তে যাচ্ছ। তোমরা কি চাও তা আগে ঠিক করে নাও, নইলে লড়াইয়ে নেমো না। এমপি সাহেবের কাছে গেলে কাজ হবে না।
রতন বাইক চালাতে চালাতে হাসল। উনি খুব দুঃখ প্রকাশ করবেন, কিন্তু তারপর ওদের আর খুঁজে পাওয়া যাবে না। মোড়ের মাথায় জয়দীপকে নামিয়ে দিয়ে চলে গেল রতন। ওর যাওয়া দেখল জয়দীপ। ছেলেটা আমূল পাল্টে গিয়েছে, অথচ ওর জন্যে মা রোজ রাতে জেগে থাকেন। রতনকে কি সে বিশ্বাস করবে? হঠাৎ তার মনে পড়ল, গত রাতে মাতাল অবস্থাতেও রতন মাকে অশ্রদ্ধা করে একটি শব্দ উচ্চারণ করেনি। সে একটি টেলিফোন বুথে গাইড থেকে নটরাজ হোটেলের নাম্বার বের করে ফোন করল। অপারেটর মিসেস মুখার্জির রুমে দিতে বলা মাত্র তিনিই ফোন তুললেন। কি ব্যাপার? আমরা তো অপেক্ষা করছি। আপনি বিল মিটিয়ে দিয়েছেন? হ্যাঁ। তাহলে বেয়ারাদের বলুন স্টেশনে যাওয়ার জন্য ট্যাক্সি ডেকে দিতে। তারপর? আমি স্টেশনে থাকব, প্লিজ আর প্রশ্ন করবেন না। অটো ধরে সোজা স্টেশনে চলে এসে জয়দীপ দেখল মিসেস মুখার্জি এবং স্বাতিলেখা আগেই পৌঁছে গিয়েছেন। তাকে দেখে স্বাতিলেখা বলল, আপনি যদি ভেবে থাকেন ও জামশেদপুরে আছে জানার পরেও আমি চুপচাপ কলকাতায় ফিরে যাব, তাহলে আমার সম্পর্কে ভুল ধারণা করেছেন। জয়দীপ কথাটা শুনে মিসেস মুখার্জিকে জিজ্ঞাসা করল, হোটেলে কি বলে বেরিয়েছেন? আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, কলকাতায় ফিরে যাচ্ছি। গুড। এই সুটকেস আর ব্যাগটাই আপনাদের লাগেজ? হ্যাঁ। সুটকেস তুলে দিয়ে জয়দীপ বলল, ব্যাগটা নিয়ে আমার সঙ্গে চলুন। মিসেস মুখার্জি বললেন, কোথায় বলুন তো? নিরাপদ জায়গায়। স্টেশন থেকে ট্যাক্সি নিল জয়দীপ। হঠাৎ মনে হলো সে বড্ড বেশি ঝুঁকি নিচ্ছে, এদের ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলছে। তারপরেই ভাবল, একজন গোয়েন্দা যা করত সে তাই করছে। নিঃসন্দেহে এটা মানুষের কাজ। আবার বেঙ্গলি ক্লাবের কাছে এসে ট্যাক্সি ছেড়ে দিল জয়দীপ। ড্রাইভার গাড়ি নিয়ে চোখের আড়ালে চলে যাওয়ার পর সে আরেকটা ট্যাক্সিতে উঠল। মিসেস মুখার্জি জিজ্ঞাসা করলেন, আপনার মতলব কি বলুন তো? হোটেল থেকে খবর পেতে পারে আপনার স্টেশনে গিয়েছেন। সেখানেই সন্তুষ্ট না হয়ে কেউ স্টেশনে খোঁজ নিলে জানতে পারবে আপনারা ট্যাক্সিতে উঠে আবার শহরে গিয়েছেন। ট্যাক্সির নাম্বার বলে দেওয়ার লোকও জুটে যেতে পারে। সেই ট্র্যাক ধরে ওরা এই পর্যন্ত আসতে পারে, কারণ আমরা এখানে ট্যাক্সি পাল্টেছি। সাবধানের মার নেই। জয়দীপ বলল। মিসেস মুখার্জি বললেন, সিনেমাতেও এমন হয় না যা আপনি করছেন। অথচ বললেন আপনি গোয়েন্দাগিরি করেন না। যাকগে, আমরা যেখানে যাচ্ছি সেটা হোটেল তো? কি ধরনের হোটেল? টয়লেট এবং বাথরুম পরিষ্কার না থাকলে আমার পক্ষে খুব অসুবিধে হবে। জয়দীপ বলল, সর্বনাশ, ও দুটো দেখিনি যে। তবে? চেঁচিয়ে উঠলেন মিসেস মুখার্জি। বিয়ের পর সিল্কের পাঞ্জাবির নিচে নিশ্চয়ই পরিষ্কার গেঞ্জি পরে, এই আশা নিয়েই ও বাড়িতে গিয়ে দেখা যাক। ও বাড়িতে মানে? হোটেল নয়? একটু ধৈর্য ধরে বসুন, আমার মাথা দপদপ করছে। মিসেস মুখার্জি সিটে হেলান দিলেন। সরি, আপনার কাছে আমরা খুব অ্যাডভান্টেজ নিচ্ছি। চুক্তি ছিল সন্ধান দেওয়ার, তারপর তো আপনি নাও আসতে পারতেন। আপনার দেখা ভগবানই পাইয়ে দিয়েছে। তুমি ব্যালেন্স টাকাটা দিয়ে দিলে হয়তো উনি আসতেন না। আমি তো দিতেই চেয়েছিলাম। চেয়েছিলে, দাওনি তো। জয়দীপ পেছনে ফিরে দু বোনের দিকে তাকালো। আপনারা জুবিলি পার্ক ছাড়িয়ে যাচ্ছেন। যাকগে, স্বাতিলেখা, আপনাদের জগতের মানুষেরা হয়তো শুধুই দেয়া নেয়ার ভিত্তিতে নিজেদের সম্পর্কের মূল্যায়ন করে। আমি সেখানে মিসফিট। তবে এখন মনে হচ্ছে বাকি 4,000 টাকা আমার আজই নেওয়া উচিত। নেয়ার পর যে কথাগুলো আপনি উচ্চারণ করলেন, তা যখন আপনাকে গিলতে হবে তখন আপনার মুখের চেহারা দেখতে বড় ভালো লাগবে আমার। স্বাতিলেখা কাঁধ নাচিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। মিসেস মুখার্জির ঠোঁটের কোণে এক চিলতে হাসি আঁকা হলো। বড় রঙিন কাঁচের আড়ালে থাকায় ওর চোখ দেখা যাচ্ছিল না। বুড়ো চাকরটি ওদের যে ঘরে নিয়ে গেল তা দেখে মিসেস মুখার্জি খুব খুশি। দুধের মতো সাদা বিছানা, ঝকঝকে তকতকে টয়লেট, বাথরুম, বড় জানালা, জানালার ওপাশে বাগানে ফুলের গন্ধ। ঘরটির মধ্যে দিয়ে আরেকটি ঘরে যাওয়া যায়, আবার বারান্দা দিয়ে ঢোকার জন্য পৃথক দরজাও আছে। মিসেস মুখার্জি জিজ্ঞাসা করলেন, এই বাড়িতে আর কেউ থাকে না? না, আপাতত না। এটা কি গেস্ট হাউস? না, যাদের বাড়ি তারা এখন আমেরিকায়, খুব শিগগির ফিরছে না।
বাড়িটা যার দায়িত্বে সে আপনাদের থাকতে অনুমতি দিয়েছে। এই সময় বুড়ো চাকর বলল, আপনারা কি ধরনের খাবার পছন্দ করেন তা একটু আগে থেকে বললে আমি রেঁধে দেব। এখন ভাত খাবেন? ভাতের ব্যবস্থা করতে অনেক দেরি হবে? না বাবু, আপনারা চলে যাওয়ার পর রতনবাবু এক টিফিন ক্যারিয়ার খাবার পৌঁছে দিয়ে গিয়েছেন। তাই নাকি? অবাক হলো জয়দেব। রতনবাবুকে? মিসেস মুখার্জি জিজ্ঞাসা করলেন। আমার মামাতো ভাই। ঠিক আছে, খিদে পেয়েছে, খাবার দাও। স্বাতিলেখা বলল, আমাকে খেতে বলো না, আমি ও ঘরে যাচ্ছি। মিসেস মুখার্জি বললেন, সকালে ব্রেকফাস্টও ভালো করে করিসনি স্বাতী, কার উপর রাগ করে খাওয়া বন্ধ করছিস? স্বাতিলেখা ঘুরে দাঁড়ালো। নিজের ওপরে। কোনো মানে হয় না। মানে তো অনেক কিছুরই হয় না। এই যে আজ আমি এত যন্ত্রণা পাচ্ছি, তোমাকে এখানে টেনে এনে যন্ত্রণা দিচ্ছি, এরও কি কোনো মানে আছে? সরি, আমার বোধহয় এভাবে কথা বলা উচিত হয়নি। কিছু মনে করবেন না আপনি। জয়দীপের দিকে মুখ ফেরালো স্বাতিলেখা। আপনারা দুই বোনে কথা বলছেন, এর মধ্যে আমি আসছি কোত্থেকে? কেন? কথা গিললে আমার মুখের চেহারা কিরকম হয় তা দেখতে আপনি ইন্টারেস্টেড নন? দূর, আপনি খাবারই গিলছেন না তো কথা গিলবেন। যাদবপুরের মেয়েরা শুনেছি এমনই হয়। জয়দীপ হেসে ফেলল। ঠিক আছে, আমি খেলে যদি সমস্যার সমাধান হয় তো চলো, খাচ্ছি। রোড সাইড হোটেলের রান্না প্রথমবার খেলে অন্যরকম স্বাদ পাওয়া যায়। খাওয়া শেষ করে মিসেস মুখার্জি বললেন, আপনার ভাইকে ধন্যবাদ জানাবেন। চেষ্টা করব। আচ্ছা, এবার আমি চলি। জয়দীপ উঠল। আমি বাগানে চলাফেরা করতে পারি? বাগান যেহেতু পাঁচিলে ঘেরা তাই আপত্তি নেই, কিন্তু অনুগ্রহ করে গেটের বাইরে যাবেন না আপনারা। আচ্ছা, আপনার কি ধারণা এই শহরের সর্বত্র অজয় ভার্মার চোখ এখন আমাদের খুঁজছে? এটা কি সম্ভব? মিসেস মুখার্জির গলায় বিরক্তি। অসম্ভব বললে ভুল বলা হবে। আপনাদের মতো সুন্দরী মহিলা এই শহরে তো খুব বেশি দেখতে পাওয়া যায় না। যারা দেখবে তারা ভুলবেই না, এটাই মুশকিল। জয়দীপ, একটু দাঁড়ান। মিসেস মুখার্জি ঘরের ভেতর চলে গেলেন। স্বাতিলেখা বলল, এই যে, আপনি আমাদের অচেনা জায়গায় ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছেন, এরপর কেউ যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়? এই চাকরটিকে ডেকে বলবেন রতনবাবুকে খবর দিতে। শুনুন, আপনার সঙ্গে বিজয়ের কথা হয়েছে? না, তবে ওর নাম অজয় ভার্মা। আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা সে করেছে তাতে সে অভিজ্ঞ। অনেক মেয়েই ওর এই বিশ্বাসঘাতকতার শিকার। এই কথা আমাকে বিশ্বাস করতে বলছেন? আমি অনুমান করছি বিশ্বাস করতে আপনার ভালো লাগবে না। এই সময় মিসেস মুখার্জি ফিরে এলেন একটা প্যাকেট হাতে নিয়ে। এটা রাখুন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্যাকেটটা হাতে নিয়ে জয়দীপ জিজ্ঞাসা করল, ধন্যবাদ দিতে যে আপনার খুব ভালো লাগে তা বুঝতে পারছি। টাকাটা আমি নিলাম। একটা কথা, ঠিক করে বলুন তো আপনারা কি চান অজয় ভার্মার ব্যাপারে? আমি ওর সঙ্গে মুখোমুখি কথা বলতে চাই। তারপর? ও যদি অস্বীকার করে তাহলে আর কোনোদিন এখানে আসবো না। এতে ওর কি ক্ষতি হবে আর আপনি বা কতটা লাভবান হবেন? অন্তত আমার দায়বন্ধন থেকে মুক্তি পাবো। ও যদি আপনার সঙ্গে দেখা করতে না চায়, তাহলে ওর বাড়িতে যাব। স্বাতিলেখা, আপনি বুঝতে পারছেন না। ওর বাড়িতে গেলেও আপনি ওর সঙ্গে দেখা করতে পারবেন না। আমি চাই, যদি ও আপনাকে অস্বীকার করে, সেটা করবেই, তাহলে ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত। ভয়ঙ্কর মানে? এখানে কাউকে খুন করা ভয়ঙ্কর কাজ নয়। কে কত নিষ্ঠুরভাবে খুন করতে পারে তার উপর স্ট্যাটাস নির্ভর করে। মিসেস মুখার্জি, আপনি কিছু বলুন, কি চান আপনি? আমি স্বাতীকে বলেছি ওকে মন থেকে মুছে ফেলে আমার সঙ্গে দিল্লিতে চলে যেতে। ক্ষণিকের ভুলে শরীরে সন্তান এলেই শরীরটা অপবিত্র হয় না। জীবন অনেক বড়। অনেক কাল বেঁচে সে জীবন উপভোগ করা যায়। স্বাতিলেখা বলল, দিদি তুই কি করে এসব বলিস? তপনদা উধাও হয়ে যাওয়ার পরও তুই কি করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছিস ভেবে পাই না। কথা শেষ করে স্বাতিলেখা ধীরে ধীরে ওপাশের ঘরে চলে গেল।
জয়দীপ মিসেস মুখার্জির দিকে তাকাতেই তিনি হাসলেন। আমার বোনটা আপনাকে চিন্তায় ফেলে দিল তো? কি মুশকিল! শুনলেন যখন, তখন পুরোটা শুনুন। আমরা দিল্লির করলবাগে থাকি। ও ইঞ্জিনিয়ার ছিল। চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ ক্যাটারিং ব্যবসায় নামলো। 10টা অফিসে লাঞ্চ সাপ্লাইয়ের অর্ডারও পেল। 1,500 প্লেট রোজ। আমি ওর সঙ্গে কাজে নামলাম। আমাদের বাড়িতে বিশেষ ব্যবস্থা করে ঠাকুর চাকর রেখে রান্না হতো। দিনে 3,000 টাকার মতো লাভ হয়। হঠাৎ বছর 3 আগে ও পেমেন্ট আনতে গিয়ে আর ফেরেনি। থানা পুলিশ, কাগজে বিজ্ঞাপন সব করেছি। যে অফিসে ও পেমেন্ট আনতে গিয়েছিল তারা চেকে পেমেন্ট করে। তাই কাঁচা টাকা হাতে নিয়েও উধাও হয়নি। আমার সঙ্গে সম্পর্ক একটুও খারাপ ছিল না যে রাগ করে কোথাও চলে যাবে, কিন্তু গেল। আপনার ব্যবসা? আমিই চালাচ্ছি, হাসলেন মিসেস মুখার্জি। চালু ব্যবসার সুবিধে হলো একবার গড়াতে আরম্ভ করলে বড়সড় ধাক্কা না খেলে থেমে যায় না। আমার কথা থাক, স্বাতীর সঙ্গে অজয় ভার্মার দেখা করিয়ে দিতে পারবেন? আমি সেটা চাইছি না, ফল ভালো হবে না। কিন্তু কিছু করার নেই জয়দীপ। ঠিক আছে, আমি কয়েকজনের সঙ্গে কথা বলে দেখি, তারপর আপনাকে জানাবো। জয়দীপ বেরিয়ে এসে বুড়ো চাকরটিকে ধরল। শোনো, এ বাড়িতে ফোন নেই? আছে। নাম্বারটা বলো। বাড়িতে ফিরে ছোট্ট সমস্যার মুখোমুখি হলো জয়দীপ। মা দুপুরের খাবার না খেয়ে তার জন্য অপেক্ষা করে আছেন। খেয়ে এসেছি বলতে গিয়েও জিভে আটকে গেল। জয়দীপ দ্বিতীয়বার খেতে বসলো মায়ের সঙ্গে। হোটেলের চেয়ে অনেক ভালো রান্না, কিন্তু আজ সেটা খেতে খুবই কষ্ট হচ্ছিল। হঠাৎ মা বললেন, তোর অভ্যেস নেই বোধহয় এত বেলায় খাওয়ার, যা পারিস তাই খা। রতন আসেনি? এসেছিল, নিজের ঘরে ঢুকে কি সব নিয়ে বেরিয়ে যাওয়ার আগে বলে গেল দুপুরে খাবে না। রতনকে তোমার কেমন লাগে মা? মা একটু চুপ করে থেকে বললেন, ছেলেটা রোজ মদ খায়, মনে হয় খারাপ পথে টাকা রোজগার করে, কিন্তু ওর ভেতরের মনটা এখনো মরে যায়নি। বলে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, চিঠি পেয়েছিস? হ্যাঁ। বাহ, কত টাকা মাইনে হলো? চিঠিটা চাকরির নয় মা, এমনি। ও। মায়ের মুখটা আচমকা বদলে গেল। মুখ নামিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেলেন ঘর থেকে। জয়দীপের মনে হলো তার চারপাশে এখন বিপুল শূন্যতা। মায়ের ওই ও উচ্চারণটা পৃথিবীর শেষ খাদের বাতাস যেন তল থেকে উঠে এলো। কিন্তু সে কি করতে পারে এখন, এই মুহূর্তে? জয়দীপ ভেবেছিল রতন বিকেলের মধ্যে বাড়িতে ফিরবে। ফিরলে ওর সঙ্গে অজয় ভার্মার ব্যাপারে কথা বলবে। কিন্তু রতন ফিরল না। পাম্পে গেলে রতনের দেখা পাওয়া যেতে পারে ভেবে জয়দীপ সন্ধ্যের মুখে বাড়ি থেকে বের হতে যেতেই মনে পড়ল অনেকগুলো টাকা তার সঙ্গে রয়েছে। একটা ছুরি দেখিয়ে যে কেউ টাকাগুলো কেড়ে নিতে পারে। আজ টাকা সে জেদের বশে নিয়েছে। স্বাতী লেখা তাকে ঠুকে কথা বলেছিল বলে নেওয়া উচিত মনে করেছে। এখন মনে হলো আজকের টাকাটা মিসেস মুখার্জিকে ফেরত দিয়ে দেওয়াই ভালো। সে যা করেছে তার জন্য এত অর্থ পাওয়া উচিত নয়। পাম্পে পৌঁছে রতনকে দেখতে পেল না জয়দীপ। যে ছেলেটি গাড়িতে তেল ভরে দেয় সে ইতিমধ্যে তাকে চিনে গিয়েছিল। বলল, রতনবাবু আসেনি। সুনীল ফিরেছে? আপনি শোনেননি? না, কি হয়েছে? সুনীলদাকে তো পুলিশ ধরেছে। ট্যাক্সি সিজ করেছে চক্রধরপুরের রাস্তায়। কেন? তা আমি কি করে বলবো? কোথায় আছে ও? জয়দীপ প্রশ্ন করা মাত্র পাম্পের অফিস থেকে মোটা মতো একটা লোক বেরিয়ে এসে ছেলেটাকে প্রচণ্ড ধমক দিল এইসব কথা বলার জন্য। তারপর হাত নাড়ল। কার কি হয়েছে আমি জানি না। আপনি আমাকে দেখেছেন, আমি রতনের ভাই। তাহলে তো ভালোই হলো, রতনকে জিজ্ঞাসা করুন। সুনীল আমার বন্ধু, আমরা একসঙ্গে স্কুলে পড়তাম। লোকটা এবার জয়দীপকে দেখল। আপনার জান পাইচান কেমন? উপরতলার লোক আপনার কথা শুনবে? চেষ্টা করতে পারি, মরিয়া হয়ে বলল জয়দীপ। ভেতরে আসুন। লোকটির পেছন পেছন অফিস ঘরে ঢুকলো জয়দীপ। দরজা বন্ধ করে লোকটি বলল, সুনীলকে পুলিশ ধরেছে জামশেদপুরের বাইরে। এখনো ওখানকার থানায় আছে সে।
কাল কোর্টে তুললে আর বাঁচানো যাবে না। ওর বিরুদ্ধে অভিযোগ কি? ওর গাড়িতে গাঁজা পাওয়া গিয়েছে, কিন্তু পুলিশ কাল সেই সঙ্গে কোকেন, ব্রাউন সুগার ঢুকিয়ে দেবে। সুনীল গাঁজা নিয়ে যাচ্ছিল? লোকটি বলল ঠিক কি জিনিস প্যাকেটে ছিল ও জানতো না, কিন্তু মতলবটা যে 2 নম্বরই তা ওর জানা ছিল। আজ যদি ওকে থানা থেকে ছাড়ানো না যায় তো সুনীলের জিন্দেগি বরবাদ হয়ে গেল। জয়দীপ সোজা হয়ে দাঁড়ালো। রতন কোথায়? হঠাৎ ভাইকে খোঁজ করছেন কেন? আমি জানি রতন ওকে ভাড়া করেছিল মাল পৌঁছে দেবার জন্য। সে তো অনেকবার করেছে, রতন তো ধরিয়ে দেয়নি, দিয়েছে অন্য কেউ। ইনফরমেশন না পেলে পুলিশের বাবার ক্ষমতা নেই ট্যাক্সি ধরার। পাম্প থেকে বেরিয়ে খানিকটা পথ অন্যমনস্ক হয়ে হাঁটল জয়দীপ। সুনীলের জন্য মন খারাপ লাগছিল। তারপরেই মনে হলো, যদি কোনো উপায় থাকতো তাহলে কি তার উচিত হতো সুনীলকে ছাড়িয়ে নিয়ে আসা? মালটা কি তার না জানলেও 2 নম্বরই জিনিস নিয়ে গিয়ে সুনীল অত্যন্ত অন্যায় করেছে। এই অন্যায় করার জন্য তার শাস্তি পাওয়া উচিত। এর ফলে অন্য ট্যাক্সি ড্রাইভাররা ভবিষ্যতে এই কাজ করতে ভয় পাবে। এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া কখনোই উচিত নয়। তারপরেই মনে হলো, তাহলে তো রতনও একই দোষে দোষী। সুনীলের শাস্তি হলে রতনেরও শাস্তি হওয়া উচিত। অথচ সুনীল যদি মুখ না খোলে তাহলে রতনকে এই ঘটনার সঙ্গে কিভাবে জড়ানো যাবে? এর মধ্যেই সে নিজেও গোলমাল করে ফেলেছে। রতন বেআইনি পথের টাকা রোজগার করে জানার পরেও সে রতনের সাহায্য নিয়েছে। রতনের ঠিক করে দেওয়া বাড়িতে মিসেস মুখার্জিদের আশ্রয় দিয়েছে। অর্থাৎ জেনে শুনে একজন অপরাধীর সঙ্গে সে হাত মিলিয়েছে। জয়দীপের ইচ্ছে হচ্ছিল এখনই মিসেস মুখার্জিকে গিয়ে বলে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে, কিন্তু বেরিয়ে এলে জামশেদপুরের কোথায় যাবেন তারা? অজয় ভার্মা নিশ্চয়ই চুপচাপ বসে নেই। হঠাৎ খুব অসহায় লাগছিল নিজেকে। অজয় ভার্মার মতো অপরাধীর সঙ্গে লড়াই করতে গেলে যখন পুলিশের সাহায্য পাওয়া যাবে না, তখন কোনো সৎ পথে সেটা করা সম্ভব? যুদ্ধ এবং ভালোবাসায় কোনো ন্যায় অন্যায়ের পরিকাঠামো নেই। শত্রুর শত্রু মানে আমার মিত্র। আজ নিশ্চয়ই অজয় ভার্মা রতনের শত্রু হয়ে গেছে। সুনীলকে যে পুলিশে ধরবে তা অজয় ভার্মা গত রাতেই জানত। অতএব এই ধরিয়ে দেওয়ার পেছনে তার খেলা আছে। আর অজয় ভার্মা যখন মিসেস মুখার্জিদের শত্রু, তখন রতনের সঙ্গে হাত মেলানোর মধ্যে কোনো দোষ থাকতে পারে না। এরকম ভেবে টেবে জয়দীপ একটু সহজ হলো। সন্ধ্যের পরে যে বাড়ির গেটে তালা পড়ে যায় কে জানত? অনেক হাঁকাহাঁকির পর তালা খুলল বুড়ো চাকর। জয়দীপ তাকে জিজ্ঞাসা করে জানতে পারল রতন আর এ বাড়িতে ফিরে আসেনি। উপরে উঠে মিসেস মুখার্জির ঘরের পর্দার সামনে দাঁড়িয়ে সে জিজ্ঞাসা করল, আসতে পারি? নিশ্চয়ই। মিসেস মুখার্জির গলা পাওয়া গেল। ভেতরে ঢুকে এসে দেখল মিসেস মুখার্জি হালকা গোলাপি রঙের ম্যাক্সি পরেছেন এবং অ্যাশট্রেতে সিগারেট ধোঁয়া তুলছে। কোনো অসুবিধা হচ্ছে না তো? একদম না, তবে এভাবে বসে থাকা তো যায় না। কিছু ঠিক করলেন? আমি আসলে ভেবে পাচ্ছি না। সাতিলেখা যদি অজয় ভার্মার সঙ্গে দেখা করার জেদ না ছাড়ে তাহলে কাল সকালে ওর বাড়িতে যেতে পারেন আপনারা। সিগারেট তুলে যেভাবে অন্যমনস্ক ভঙ্গিতে ধোঁয়া ছাড়লেন মহিলা, তা প্রমাণ করে ধূমপানে তিনি অভ্যস্ত। বললেন, দেখুন জয়দীপ, এখানে আসার আগে আমরা একজন মাফিয়া নেতার সন্ধানে যাচ্ছি জানলে অবশ্যই আসতাম না। আমি চাই না সাথী ওর সঙ্গে দেখা করুক, কিন্তু ও কেন চাইছে তার কারণটাও আমি বুঝি। এটা তো আর আফ্রিকার জঙ্গল নয় যে বাড়িতে গেলে খেয়ে ফেলবে। ও যদি অস্বীকার করে তাহলে চলে আসবো। হঠাৎ নিজের আঙুলের দিকে তাকিয়ে মহিলার খেয়াল হতে বলল, এই দেখুন, ভুলেই গিয়েছি, সিগারেট চলবে? বলতে বলতে ইন্ডিয়া কিং সিগারেটের প্যাকেটে এগিয়ে দিলেন মিসেস মুখার্জি। না বলতে গিয়েও থেমে গেল জয়দীপ। সে যে সিগারেট খায় না তা তো নয়, কিন্তু একজন বাঙালি মহিলার সিগারেট খাওয়া মেনে নিতে তার অসুবিধে হচ্ছে বলেই কি না বলতে যাচ্ছিল? এই যে মেনে নিতে না পারা, এটার পেছনে শুধুই প্রাচীন সংস্কার কাজ করছে। সংস্কারটা যুক্তিপূর্ণ কিনা তা ভাবার প্রয়োজন বোধ করছে না। একজন পুরুষ যদি সিগারেট খেতে পারে তাহলে একজন প্রাপ্তবয়স্কা মহিলা খেতে পারবেন না কেন? জয়দীপ সিগারেট নিল। দেশলাই জেলে ধরিয়ে মনে হলো দামি সিগারেটের মেজাজই আলাদা।
তারপর পকেট থেকে ৪,০০০ টাকার বান্ডিলটা বের করে টেবিলে রেখে বলল, "এটা রেখে দিন।" টাকা? হ্যাঁ। আপনি দেখছি সত্যিই ছেলেমানুষ। চুক্তি অনুযায়ী পারিশ্রমিক নিচ্ছেন, এতে সংকোচ কিসের? আপনি বলেছেন গোয়েন্দা নন। কিন্তু সত্যি কথা হলো গোয়েন্দা হওয়ার সমস্ত যোগ্যতা আপনার আছে। আপনি ইচ্ছে করলে যেকোনো প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিতে ভালো চাকরি পেতে পারেন। চাকরি? হ্যাঁ, কলকাতায় না হলে দিল্লিতে চলে আসুন। আমি যোগাযোগ করিয়ে দেব। এখন প্রাইভেট ডিটেকটিভদের খুব চাহিদা। ধুর! ওই কাজে কত রকমের ট্রেনিং দরকার হয়। সেটা এজেন্সি আপনাকে করিয়ে নেবে। আপনি রাজি হয়ে যান। আমি রাজি, চটপট বলে ফেলল জয়দীপ। আমি যে এজেন্সিকে দিয়ে আমার স্বামীর ব্যাপারে ইনভেস্টিগেশন করিয়েছিলাম, তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে। এরা কোনো খবর দিতে পারেনি? না, কিন্তু ওরা যে চেষ্টা করেছিল তাতে আমার সন্দেহ নেই। সিনেমার গোয়েন্দারা প্রতি ক্ষেত্রেই সফল হয়। বাস্তবের গোয়েন্দাদের হওয়া মুশকিল, যদি না কাকতালীয়ভাবে ভাগ্য সাহায্য করে। যেমন আপনাকে করেছিল। টাকাটা রাখুন। স্বাতীলেখা কোথায়? ঘর অন্ধকার করে শুয়েছিল, বোধহয় ঘুমিয়ে পড়েছে। এ সময় কোথাও টেলিফোন বাজছে এমন আওয়াজ ভেসে এলো। জয়দীপ বলল, "আমি চলি। যদি মনে করেন আমার আপনাদের সঙ্গে কাল সকালে অজয় ভার্মার কাছে যাওয়া দরকার, তাহলে বলুন, যেতে আপত্তি নেই।" এটা তো চুক্তির মধ্যে পড়ছে না। ও, আপনি তাহলে ওই চুক্তিমাফিক আচরণ করছেন? আপনি তো বারবার সেটা মনে করিয়ে দিচ্ছেন। এই সময় বুড়ো চাকর দরজায় এসে দাঁড়ালো। টেলিফোন। মিসেস মুখার্জি চমকে উঠলেন। কার? উনার। জয়দীপ অবাক হলো। আমাকে চাইছে? কে? রতনবাবু। জয়দীপ এবার সহজ হলো। মিসেস মুখার্জিকে কিছু না বলে বুড়ো চাকরের পেছন পেছন বারান্দার শেষ প্রান্তের ঘরে চলে এলো। রিসিভার তুলে জিজ্ঞাসা করল, "হ্যাঁ, কি ব্যাপার? সব ঠিক আছে তো?" "হ্যাঁ, তোকে ধন্যবাদ। কোত্থেকে কথা বলছিস?" "বলা যাবে না।" "তুই জানিস সুনীলকে পুলিশ ধরেছে তোর জন্যে?" "কার জন্য জানি না, তবে ধরেছিল। একটু আগেও পাম্পে ফিরে এসেছে। ট্যাক্সিটাও নিয়ে গেছে।" "পুলিশ ছেড়ে দিয়েছে?" অবাক হয়ে জিজ্ঞাসা করল জয়দীপ। "হ্যাঁ, না ছেড়ে উপায় ছিল না।" "কেন?" "যে ওকে ধরিয়ে দিয়েছিল তার কথাতেই ছাড়তে হয়েছে।" "কি করে সম্ভব হলো?" "হলো। তুমি মনে হচ্ছে বুঝতে পেরেছ কে ওকে ধরিয়ে দিয়েছিল।" জবাব দিল না জয়দীপ। সুনীলের স্বার্থে রতনকে মিথ্যে কথা বলতে হয়, সেটা বলতে চাইল না সে। রতন হাসল। অবশ্যই এটা করতে বেশ বেগ পেতে হয়েছিল। শেষ পর্যন্ত যখন ও জানল দুজন মহিলা যে ওর সন্ধানে জামশেদপুরে এসেছে, এই খবরটা আমরা জানি, এবং পুলিশ যদি সুনীলকে না ছাড়ে তাহলে আজ রাত্রেই ওরা কাগজের স্টেটমেন্ট দেবেন, তখন পুলিশকে ছেড়ে দিতে বলতে বাধ্য হলো। যাকগে, ওর সঙ্গে দেখা করতে কি চান ওরা? হ্যাঁ। ঠিক ৮ ঘন্টা পরে ও পাম্পে আসবে মুখোমুখি কথা বলতে। এখানে দু দলের মধ্যে বেশি দিন ঝগড়াঝাটি চালালে কারো লাভ হয় না। এই সময় ওদের নিয়ে আসতে পারো তুমি। তারপর? তার পরের ব্যাপারটা আমার হাতে নেই। তবে এখানে কোনো গোলমাল হবে না, কথা দিচ্ছি। রাখছি। টেলিফোন নামিয়ে রাখল রতন। ফিরে গিয়ে মিসেস মুখার্জিকে কথাগুলো বলল জয়দীপ। ভদ্রমহিলা বললেন, "এত রাত্রে? যদি কিছু বিপদ হয়?" "এখানে হওয়ার সম্ভাবনা কম। আমার ভাইয়ের লোকজন রয়েছে।" মিনিট 10-এর মধ্যে ওরা বেরিয়ে পড়ল। এত কম সময়ের মধ্যে স্বাতীলেখা যে মিষ্টি সাজ সেজে নিয়েছে, তা জয়দীপের চোখ এড়ালো না। অটো ধরে ওরা পাম্পে পৌঁছে গেল ৮ ঘন্টার আগেই। তেল দেয় যে ছেলেটা, সে একগাল হেসে বলল, "সুনীলদা এসে গিয়েছে।" চারপাশে কেউ নেই। ওরা পাম্পের অফিসে ঢুকলো। জয়দীপ ভেবেছিল সেখানে রতন এবং সুনীলকে দেখতে পাবো, কিন্তু ওরা কেউ নেই। এমনকি সেই মোটা লোকটাও অনুপস্থিত। ওরা চেয়ারে বসলো। কাচের ওপাশে পাম্পটাকে দেখা যাচ্ছে। অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত ওরা দুটো মোটর বাইককে পাম্পে ঢুকতে দেখল। সে দুটোকে দাঁড় করিয়ে 4 জন আরোহী নিচে নেমে নিজেদের মধ্যে কথা বলল। তারপর দুজন এগিয়ে এলো অফিস ঘরের দিকে। স্বাতীলেখা চেঁচিয়ে উঠল,
বিজয়! সে উঠে দাঁড়িয়েছিল। অফিস ঘরের দরজায় পৌঁছে অজয় ভার্মা বোধহয় জীবনের সব থেকে বেশি অবাক হলো। স্বাতীলেখা ছুটে গেল ওর কাছে। বিজয়! অজয় ভার্মা এক পা সরে দাঁড়ালো। ওটা আমার বাবার নাম। কে আপনি? কাকে চান? আপনি আমাকে ফোন করেছিলেন? বিজয়, তুমি আমাকে কি কথা বলছো? কেঁদে ফেলল স্বাতীলেখা। হোয়াট ইজ দিস? চিৎকার করে উঠল অজয়। ওরা কোথায়? এভাবে আমাকে ট্র্যাপের মধ্যে এনে ফেলার জন্য ভীষণ দাম দিতে হবে হারামিদের। বিজয়! এই খুকি, বিজয় বিজয় করবেন না তো। কে আপনাদের আমার পেছনে লেলিয়ে দিয়েছে, হ্যাঁ? পাবলিক বুথ থেকে ফোন করছেন, নটরাজ থেকে পালিয়ে অন্য কোথাও লুকিয়ে আমাকে জব্দ করতে কে এনেছে আপনাদের? রাগী ষাঁড়ের মতো চেহারা হয়ে গেল অজয় ভার্মার। তুমি তুমি আমাকে মিথ্যে বলেছিলে? আপনাকে আমি চিনিই না যে কিছু বলবো? তোমার সন্তান আমার শরীরে বিজয়, ডুকরে উঠল স্বাতীলেখা। যাক চলে, আমার বাবা যদি কিছু করে থাকে তার জন্য আমাকে ধরছেন কেন? ব্ল্যাকমেইলিং? তুই কি ভেবেছিস এসব করার পর তোরা জামশেদপুর থেকে বেরিয়ে যেতে পারবি? আমার বাবা এমপি। ঝট করে কোমর থেকে একটা কালো অস্ত্র বের করলো অজয় ভার্মা। ঠিক সেই সময় অফিসের ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো তিনজন লোক। জয়দীপ দেখল রতন সুনীলের সঙ্গে সেই মোটা লোকটাও আছে। মোটা লোকটা বলল, আরে এ কি করছেন অজয় সাব? আপনার মতো খানদানি লোক একটা মেয়ে ছেলেকে পাবলিকলি খুন করবেন? ঘুরে দাঁড়ালো অজয়। এরা এখানে কি করে এলো? মোটা লোকটা বলল, এরা আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিল। বলা হয়ে গেছে, আপনি ওদের চিনতে পারছেন না। ব্যাস, চুকে গেল সব। আচ্ছা দিদিরা, আপনারা এবার যেতে পারেন। স্বাতীলেখা পাগলের মতো চিৎকার করল, বিজয়, আমি মরে যাব। আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। অজয় কাঁধ ঝাঁকালো। এবার মিসেস মুখার্জি উঠে দাঁড়ালেন। আচ্ছা অজয় বাবু, বাবু বলতে যদিও আমার খুব ঘেন্না হচ্ছে, আপনি মেয়েদের মন নিয়ে খেলা করে তাদের শরীর ভোগ করে যে মজা পান, তার শেষ কবে হবে বলুন তো? শুধু বাবার নাম ভাঙিয়ে কতদিন বাঁচবেন? এই কুত্তিটাকে? প্রশ্নটা কানে আসা মাত্র মিসেস মুখার্জি সোজা এগিয়ে গিয়ে ঠাস ঠাস করে অজয় ভার্মার গালে চড় মেরে বললেন, প্রশ্নটা তোমার মাকে করো লম্পট। অজয় এমন হকচকিয়ে গিয়েছিল চড় খেয়ে যে গালে হাত রেখে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মিসেস মুখার্জি তখন স্বাতীলেখার হাত ধরে টানতে টানতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন চিৎকার করতে করতে। তোর লজ্জা করছে না? কার সঙ্গে প্রেম করেছিস? কার কাছে ছুটে এসেছিস? এরা মানুষ? ছি ছি ছি। ওরা ঘরের বাইরে যেতেই অজয়ের সঙ্গে যে ছেলেটি এসেছিল সে বলে উঠল, ওরা চলে যাচ্ছে বস। অজয় নাড়া খেল। জয়দীপ চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। পকেট থেকে সেলুলার টেলিফোন বের করলো অজয়। মেয়ে ছেলে দুটো কোথায় যাচ্ছে ফলো করো। কিচ্ছু বলার দরকার নেই। জায়গাটা দেখে পাম্পে ফিরে এসো। লোকটা হাসল। হারে সাহেব, ভুলে যাও এসব। মেয়ে ছেলের সঙ্গে ঝগড়া করা পুরুষদের শোভা পায় না। এখন আসো, কাজের কথা শুরু করি। কক্ষনো না, মাথা নাড়ল অজয়। এদেরকে কে এখানে নিয়ে এসেছে? মোটা লোকটা বলল, ওর ভাই। তোর ভাই কি করে ওদের জানলো? রতনের দিকে তাকালো অজয়। যে করে তুমি জেনেছ আমার মাল নিয়ে সুনীল আজ চক্রধরপুর যাচ্ছে? এমন কই মাল আছে যে সোর্স বলে দেবে? তোরা আমার সঙ্গে বেইমানি করেছিস। ব্যবসার কথা বলতে ডেকে এনে মেয়ে ছেলে লেলিয়ে এনেছিস। কেন, তোরা জানিস না মেয়ে ছেলের সম্পর্ক আমার কাছে টয়লেট পেপারের চেয়ে দামি নয়? তারপরে ওদের এখানে আনলে আমি কি পেটে বাছুর সমেত গাইকে ঘরে তুলবো বলে ভেবেছিস? এর দাম তোদের দিতে হবে। অজয় কথা শেষ করা মাত্র বাইরে বাইক চালু হওয়ার আওয়াজ হলো। ওরা মুখ ঘুরিয়ে কাচের দেয়ালের মধ্য দিয়ে দেখলো একটা অটোর পেছন পেছন কিছুটা দূরত্ব রেখে অজয়ের সঙ্গী দুজন বাইকে যাচ্ছে। রতন ইশারা করতে সুনীল বেরিয়ে গেল অফিস ঘর থেকে। মোটা লোকটা বলল, ঠিক আছে, দাম দেওয়া যাবে, তা আগে ফয়সালা হোক তুমি কি দাম দেবে। এই বেইমানি করলে কেন? আমি বেইমানি করেছি তার প্রমাণ কি? নইলে মেয়েটার কথা বলতে তুমি ভড়কি খেয়ে থানায় ফোন করতে না? তাছাড়া দারোগা বলেছে তোমাদের পারমিশন ছাড়া
কিছু করতে পারবে না। বেইমানি কাকে বলে বে? আমি কাল রাত্রে সুনীলকে সাবধান করে দিয়েছিলাম যাতে আজ ট্যাক্সি নিয়ে চক্রধরপুর না যায়। আচ্ছা, কাল মালের থেকে সুনীলের সঙ্গে ওই ছেলেটা ছিল, হ্যাঁ? ঠিক মনে পড়ছে। তোর ভাইয়ের সঙ্গে সুনীলের দোস্তি হলো কি করে রে? রতন এবার সোজা হলো। তুমি সুনীলকে ওয়ার্নিং দিয়েছিলে? হ্যাঁ, জিজ্ঞাসা কর। কেন? ওকে দিয়ে পরে বড় কাজ করাবো ভেবেছিলাম। তার মানে তোমার কথায় সুনীল আজ উল্টি খাচ্ছিল? গাড়ি খারাপ এই অজুহাত দেখিয়ে চক্রধরপুর যেতে চাইছিল না? অজয় হাসল। না গেলে তো উপকার হতো, মালটা পুলিশের হাতে যেত না। আমি তো শালা উপকার করতে যাচ্ছিলাম। কিন্তু একটা কথা কান খাড়া করে শোন, ওই মেয়ে ছেলে দুটোকে আজ রাত্রে আমি এমন শিক্ষা দেব যা ওরা জিন্দেগিতে ভুলবে না। এটা আমার ব্যাপার। তোরা কেউ নাক গলালে আমার চেয়ে খারাপ লোক পৃথিবীতে কেউ হবে না। আরে বুদ্ধু, আমার বাবা এমপি, প্রাইম মিনিস্টার জামশেদপুরে এলে আমার বাড়িতে লাঞ্চ খায়, সিএম দুবেলা ফোন করে। তাই পুলিশের মা বাপ আমরা, যা বলবো ওরা তাই করবে। আমার সঙ্গে টক্কর দিলে আগুনে হাত দেওয়া হবে না। তার চেয়ে আমার কথা শুনে মাল কামা, আমি তোদের প্রোটেকশন দেব। রাজি? মোটা লোকটা বলল, মাল যেখানে আমি সেখানে। খুশি হলো অজয়, একটা চেয়ার টেনে নিয়ে বসলো। হুইস্কি লাগাও। মোটা লোকটা বলল, এই যা, হুইস্কি নেই যে। অজয় তার সঙ্গীর দিকে তাকালো। বাইক নিয়ে তেওয়ারির দোকানে গিয়ে 2 বোতল সিভাস রিগাল নিয়ে আয় তো, জলদি। গেটের কাছে অটো ছেড়ে দিতেই জয়দীপ লক্ষ্য করলো একটা মোটর বাইক ব্রেক কষলো। হেডলাইটের আলো ওদের চোখে পড়ল খানিক। তারপর বাইকটা ঘুরে যে পথে এসেছিল সে পথে চলে গেল। বুড়ো চাকর যখন গেট খুলছিল ঠিক তখনই গাড়ির আওয়াজ হলো। হেডলাইট জ্বালিয়ে ট্যাক্সিটা থামতেই সুনীল নেমে এলো দ্রুত। চটপট গাড়িতে উঠুন, একদম সময় নেই হাতে, এখনই। জয়দীপ জিজ্ঞেস করলো, কি ব্যাপার? ওরা এই বাড়ির খবর জেনে গিয়েছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। কেন? মিসেস মুখার্জি চেঁচিয়ে উঠলেন। মগের মুলুক নাকি? তার চেয়েও অনেক খারাপ দিদি, এখন যা বলছি তা করুন প্লিজ। মিনিট 5 মধ্যেই গাড়ি চালু হতেই জয়দীপ জিজ্ঞাসা করলো, তুই কোথায় নিয়ে যাচ্ছিস এদের? সুনীল বলল, চেষ্টা করব ঘাটশিলায় পৌঁছাতে। জামশেদপুরে এরা আজ রাত্রে থাকলে কালকের ভোর দেখতে পাবে না। জয়দীপ পেছনের সিটে তাকালো। আমি কি করব? তুই কি করবি মানে? তোর নামও লিস্টে উঠে গেছে, তোকেও যেতে হবে। তাহলে একটা রিকোয়েস্ট, আমার বাড়ি হয়ে চল। কি বলছিস ইয়ার? এই সময় সেন্টু ফেন্টু ছাড়। না, মায়ের সঙ্গে দেখা না করে আমি কোথাও যেতে পারবো না। উহ, রিস্ক নিচ্ছিস বলে দিলাম। এই সময় একটা পুলিশের জিপকে খুব জোরে ওদের পাশ কাটিয়ে চলে যেতে দেখলো ওরা। জয়দীপের মামার বাড়ির সামনে ট্যাক্সি দাঁড় করিয়ে সুনীল বলল, 2 মিনিট, জলদি। জয়দীপ দরজা খুলে দৌড়ালো। এখন রাত হয়েছে, কিন্তু মামাই দরজা খুললেন। কি ব্যাপার? মানে? তোমার নাকি চাকরির চিঠি আসেনি? না, মা কোথায়? মা, মা। ডাকতে ডাকতে ভেতরে গিয়ে মাকে দেখতে পেল সে। মা, আমি এখনই কলকাতা যাচ্ছি, খুব জরুরি কাজ। তুমি আমার জন্য চিন্তা করো না, আমি যত শিগগির পারি তোমাকে নিয়ে যাব। আর রতন আছে, ওর উপর ভরসা রেখো। চললাম। কোনো কথা বলার সুযোগ না দিয়ে মাকে প্রণাম করে জয়দীপ ছুটে বেরিয়ে গেল বাইরে। ট্যাক্সিতে উঠে পেছন ফিরে দেখলো মা একা দরজায় দাঁড়িয়ে আছেন। মিসেস মুখার্জি জিজ্ঞাসা করলেন, আপনার কেউ হন? মা। মিনিট 5 মধ্যে ওদের ট্যাক্সি রাতের অন্ধকার চিরে জামশেদপুর শহর ছাড়িয়ে বেরিয়ে এলো। সুনীল বারংবার সামনের আয়না আর জানালা দিয়ে পেছনের রাস্তা দেখছিল। জয়দীপ সতর্ক করল, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। না ইয়ার, এই গাড়ি আমার কথা শোনে, মনে হচ্ছে ধরতে পারবে না। ওরা ভাবতেই পারবে না এত রাত্রে তোদের আমি হাওয়া করে দিতে পারি। হাইওয়ে দিয়ে ট্যাক্সি ছুটছিল। শেষ পর্যন্ত জয়দীপ না বলে পারল না, পুলিশ তোকে ছেড়ে দিল? সুনীল কথা না বলে শব্দ করে হাসল। এবার ওসব ধান্দা ছেড়ে দে সুনীল। সুনীল বলল, এখন দুনিয়ার যা হাল, তাতে একটা হাত নিয়ে বেঁচে থাকা যায় না জয়। আমি যদি সৎ ট্যাক্সি ড্রাইভার হই, 2 দিনে গাড়ি তুলে দিতে হবে আমাকে। চাকর থেকে নেতা, সব শালা যখন চোর,
তখন আমি কি করে ওদের মধ্যে সাধু হয়ে থাকবো? তবুও এখন আমার ভালো লাগছে। বুঝলেন দিদি, আজ সকালে ২ নম্বরের মাল নিয়ে যাচ্ছিলাম চক্রধরপুর। আর আজ রাত্রে মানুষের মতো একটা কাজ করছি এই ট্যাক্সিতেই। কিরকম ব্যালেন্স হয়ে গেল? আমরা কোন দিকে যাচ্ছি? মিসেস মুখার্জি জানতে চাইলেন। গালুডি আসছে, এরপর ঘাটশিলা। এত রাত্রে ঘাটশিলা থেকে ট্রেন পাওয়া যাবে? আমি জানি না দিদি, ট্রাই করবেন। সুনীল বলল, যত তাড়াতাড়ি বিহার ছেড়ে বেরিয়ে যাবেন ততই ভালো হবে। কিছু মনে করবেন না, আমাদের জন্য এত কষ্ট করছেন কেন বলুন তো? কিছুই করছি না, ফিরে গিয়ে হয়তো দেখব করা হয়ে গিয়েছে। এমপি বিজয় ভার্মা পুত্রহারা হবেন আজ রাত্রে। সে কি? ওর ৩ সঙ্গীও বাদ যাবে না, কোনো প্রমাণ রাখা হবে না। কেন? এই লাইনে বেঈমানরা ওই শাস্তিই পায় দিদি। ঘাটশিলা স্টেশনে পৌঁছে দিয়ে সুনীল চলে গেল। ভোর যখন হব হব তখন একটা লোকাল ট্রেন এলো। খড়গপুর যাচ্ছে। ওরা উঠে বসল। জয়দীপ লক্ষ্য করছিল স্বাতিলেখা একটাও কথা বলছে না। খড়গপুর পৌঁছে মিসেস মুখার্জি নিজেই এগিয়ে গেলেন টিকিট কাউন্টারের সামনে। তারপর সেখান থেকে ইশারায় জয়দীপকে ডাকলেন। জয়দীপ স্বাতিলেখাকে একা রেখে যেতে চাইছিল না। শেষ পর্যন্ত যেতে হলো। মিসেস মুখার্জি কথা বলছিলেন। জয়দীপ পেছন থেকে ডাকলেন, মিসেস মুখার্জি। হঠাৎ সজোরে মাথা ঘোরালেন মহিলা। তারপর কাউন্টার ছেড়ে সামনে এসে জিজ্ঞাসা করলেন, আপনার কি মনে হয় আমার কোনো নাম নেই? না মানে আমি? কি আমি? আপনি জানেন না এই তো? জানার চেষ্টা করেছেন? জিজ্ঞাসা করেছেন একবারও? আশ্চর্য! সেই থেকে আপনার মুখে মিসেস মুখার্জি শুনে শুনে এত ইরিটেটেড হয়েছি যে। কিন্তু এই পরিচয়টা আপনিই দিয়েছিলেন। তখন কি জানতাম এতবার শুনতে হবে? শুনুন, আমার নাম পত্রলেখা। ও, খুব পুরনো বস্তাপচা নাম, তাই তো? কি আর করা যাবে, মায়ের দেওয়া নাম তো আমি আর পাল্টাতে পারবো না। হ্যাঁ, দিল্লির টিকিট পাওয়া যাচ্ছে। এখন যা পরিস্থিতি তাতে আমাদের দুজনেরই দিল্লি যাওয়া দরকার। কিন্তু আপনারা কলকাতায় ফিরছেন না? এখন নয়। যারা আমাদের চেজ করতে চায় তারা কলকাতার বাড়িতেও পারে। আমার বোন তো কিছুই বলতে বাকি রাখেনি। তাই বলছিলাম, যদি চাই আপনিও আমাদের সঙ্গে দিল্লিতে চলুন। তাহলে কি খুব বেশি চাওয়া হবে? আমি? হ্যাঁ, কিন্তু কলকাতায় আমার কাজকর্ম। এই যে শুনলাম আপনি বেকার। সেটা ঠিক, একটা প্রেসে ছোট একটা কাজ করি আমি। তাহলে কয়েকদিন বাদে গেলে যদি ওটা চলে যায় তাহলে এমন কিছু পার্থক্য হবে না। স্বাতীকে নিয়ে এত সব কাণ্ডের পর আমি একা যেতে ভয় করছি। বেশ, আপনি যদি এসকর্ট হিসেবে সঙ্গে যান তাহলে দক্ষিণা পাবেন। জয়দীপ হাসল। আপনি আমাকে অনেক টাকা দিয়েছেন। আর যদি অজয় ভার্মা মারা গিয়ে থাকে এর মধ্যে, তাহলে আপনাদের আর ভয়ের কিছু নেই। যদি না মারা যায়? আমরা তো নিশ্চিত নই। তা ঠিক। ঠিক আছে, আমি সঙ্গে যাচ্ছি। তবে ওই দক্ষিণার কথা বলে আমাকে বিব্রত করবেন না মিসেস মুখার্জি। থাক, আপনার আর যাওয়ার দরকার নেই। কেন? আমার নাম জানার পরও যখন মিসেস মুখার্জি বলা ছাড়তে পারছেন না। আসলে চট করে নাম ধরে ডাকা তো। বাজে কথা বলবেন না। স্বাতিলেখাকে তো বেশ নাম ধরে ডাকছিলেন। হ্যাঁ, ও বোধহয় কেন, নিশ্চয়ই আমার চেয়ে বয়সে ছোট। তাই? আপনার কি মনে হচ্ছে আমি আপনার চেয়ে বয়সে অনেক বড়? ঠিক আছে, অন্যায় হয়েছে। আর মিসেস মুখার্জি বলবো না। থ্যাংক ইউ। খড়গপুর থেকে দিল্লি যাওয়ার দ্রুতগামী মেল ট্রেনে আজকে একটা ফার্স্ট ক্লাস কূপ পাওয়া যাবে ভাবতেই পারেনি জয়দীপ। কিন্তু ভদ্রমহিলা অসাধ্য সাধন করলেন। মিসেস মুখার্জিকে পত্র লেখা বলে ভাবতে খারাপ লাগছে না, কিন্তু ওই নামে ডাকতে সংকোচ হচ্ছিল। ওর বয়স ঠিক আন্দাজ করা যাচ্ছে না। স্বাতিলেখার দিদি, কিন্তু কত বড় দিদি! কথাবার্তায়, হাঁটা চলায়, ব্যবহারে রাশভারী ভাব এসে গিয়েছে। চতুর্থ আসনটি খালি ছিল। গুছিয়ে বসে পত্রলেখা স্বাতিলেখাকে বললেন, এভাবে গুম হয়ে থাকিস না, যা হবার তা হয়ে গিয়েছে। স্বাতিলেখা কোনো কথা না বলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো। তুই কি কথা বলবি না বলে ঠিক করেছিস? আমাকে তোমরা বিরক্ত করো না। বেশ, তোমার যা ইচ্ছা।
কোনো রকমে প্রাণ নিয়ে ফিরে যাচ্ছি আমরা জয়দীপ বাবুর জন্যে। ওর সঙ্গে পরিচয় না হলে কি ঘটতো ভাবলেই গা শিরশির করছে। ওকে অন্তত তোর ধন্যবাদ দেওয়া উচিত। জয়দীপ বাধা দিল। না না, এসব কি বলছেন? পত্রলেখা উঠলেন। ব্যাগ থেকে তোয়ালে সাবান বের করে বললেন, সারা রাত জেগে ধুলোবালি খেয়ে এখন ঘিন ঘিন করছে। আমি পরিষ্কার হয়ে আসছি। তুই কি যাবি? পত্রলেখার কথার জবাবে মাথা নেড়ে না বলল স্বাতীলেখা। পত্রলেখা বেরিয়ে গেলেন। কোথা থেকে কি হয়ে গেল? জয়দীপ ছুটন্ত গাছপালা মাঠঘাট দেখতে দেখতে ভাবছিল। ভারতবর্ষে আদালত, পুলিশ, আইন থাকা সত্ত্বেও কিছু লোক সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজেদের রাজত্ব চালাচ্ছে। অর্থ এবং অস্ত্র এখন শেষ কথা। আর এই মেয়েটি ওখানে গিয়েছিল ভালোবাসার অধিকার নিয়ে। কিরকম গোলমেলে ব্যাপার। কাল অজয় ভার্মার সঙ্গে কথা বলার পর থেকে এই মেয়েটা প্রায় বোবা হয়ে গিয়েছে। মুখ চোখে কালো ছায়া ঘন হয়েছে। অথচ ওই মেয়েটির শরীরে অজয়ের সন্তান এসে গিয়েছে। এটা ভাবতেই নড়ে চড়ে বসল সে। ঠিক কতদিন গেলে ভ্রূণ মানুষের আদর পায় তা মনে করতে পারল না এই মুহূর্তে। চোখের সামনে বইয়ে আঁকা মায়ের পেটে বিভিন্ন সময়ে শিশুর অবস্থানের স্কেচগুলো ভেসে উঠছিল। ঠিক কতদিন হলো ধরা পড়েছে ঘটনাটা? বেশি দিন হয়ে গেলে অ্যাবর্শন করতে তো ডাক্তাররা রাজিই হন না। এতে জীবন সংশয় হতে পারে। অথচ এসব কিছুই স্বাতীলেখাকে দেখে বোঝা যাচ্ছে না। আর ৫টা সুন্দর স্বাস্থ্যের মেয়ের সঙ্গে ওর কোনো পার্থক্য নেই। কিন্তু লাইনটা মনে পড়ে গেল। দিনে দিনে বাড়ে কালকেতু। ঈশ্বর না করুন সেই সময়সীমা এখনো পেরিয়ে যায়নি। এখন অ্যাবর্শন বেআইনি নয়। অথচ আজ থেকে ২৫-৩০ বছর আগে বিবাহিতরাই ওই কথা বলতে সাহস পেত না। ফলে অবাঞ্ছিত সন্তানের সংখ্যা হু হু করে বেড়ে গিয়েছিল। এখনো মফস্বলে গ্রামে হাতুড়েদের দিয়ে অ্যাবর্শন করিয়ে কত মেয়ে মারা যাচ্ছে। স্বাতীলেখার ক্ষেত্রে নিশ্চয়ই সঠিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মনের দিক দিয়ে একেবারে ভেঙে পড়েছে মেয়েটা। গতকাল তার সঙ্গে যে ধরনের ব্যাকা কথা বলেছিল তাতেও কিছুটা প্রাণ ছিল। জয়দীপ উঠে স্বাতীলেখার পাশে বসল। এই যে মশাই, মুখ তুলুন তো। স্বাতীলেখা একটুও নড়ল না। গত রাতে যদি অজয় ভার্মা আমাকে খুন করে ফেলতো তাহলে কি আপনার ভালো লাগতো? এভাবে বসে থাকতে পারতেন? জয়দীপ হাসল। আপনাকে খুন করবে কেন? আপনাদের সাহায্য করার অপরাধে? স্বাতীলেখা কোনো কথা বলল না কিছুক্ষণ। ট্রেন ছুটছে শব্দ তুলে। শেষ পর্যন্ত ধরা গলায় বলল, আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য মানে? টাকা তো পেয়ে গেছেন, তাহলে এত বড় ঝুঁকি নিলেন কেন? ও, দেখুন, গোয়েন্দা না হয়েও গোয়েন্দা গোয়েন্দা খেলায় মেতেছিলাম, আর তা থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারলাম না। এর মধ্যে উদ্দেশ্য বিধায় কিছুই নেই। অদ্ভুত। ছোট শব্দটি উচ্চারণ করল স্বাতীলেখা। সত্যি অদ্ভুত। তবে জীবনে এমন অদ্ভুত ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে। হঠাৎ চোখ বন্ধ করে কেঁপে উঠল স্বাতীলেখা। তারপর শব্দ করে কাঁদল। জয়দীপ একটু নার্ভাস হয়ে বলল, আপনি যত কাঁদবেন তত অজয় গুরুত্ব পাবে। না জেনে গর্তে পা পড়ায় পা মচকে যেতে পারে, কিন্তু সে কারণে কেউ যদি তা হাঁটা চলা বন্ধ করে দেয় তাহলে? এক কথা হলো না। স্বাতীলেখা মুখ ফেরালো। এক কথাই। না, আমার শরীরে ওর। দূর, শব্দ করে হাসল জয়দীপ। তার মানে? ফোড়া বা টিউমার শরীরে হলে মানুষ যা করে এ তার থেকে বেশি মূল্যবান হতে পারে না। অন্তত অজয়ের মতো অমানুষের ক্ষেত্রে তো নয়। যাকগে, আপনি একটি শেওড়া গাছের পেতনির মতো চেহারা করে বসে আছেন মশাই। দয়া করে যদি সামান্য শ্রী ফেরান তাহলে আমরা কৃতার্থ হব। জয়দীপের কথা শেষ করা মাত্র পত্রলেখা এলেন। কুপেতে ঢুকে বোনের দিকে তাকিয়ে বললেন, যাক, শেষ পর্যন্ত নড়ে চড়ে বসেছিস। যা, টয়লেটে যা। আমার খুব খিদে পেয়ে গিয়েছে। বাইরে ক্যাটারারের লোক দেখে অর্ডার দিয়ে দিয়েছি। নেক্সট স্টেশনে খাবার দিয়ে যাবে। স্বাতীলেখা উঠল। উঠতেই টলে গেল সামান্য। জয়দীপ দ্রুত ওকে ধরে ফেলতেই সে বলল, ঠিক আছে, থাক। একা যেতে পারবেন? হুম। তোয়ালে সাবান নিয়ে স্বাতীলেখা বেরিয়ে গেল।
চুল আঁচড়াতে আঁচড়াতে পত্রলেখা বললেন, আপনি কি কারো প্রেমে আছেন? প্রেম? চমকে উঠল জয়দীপ। না, না তো। কখনো প্রেমে ছিলেন? না, সে সময় হয়নি। জয়দীপ হেসে ফেলল। বিশ্বাস করতে পারছি না। আপনার সঙ্গে যেসব মেয়ে পড়তো তাদের কারো আকর্ষণী শক্তি ছিল না এ হতে পারে না। ছেলেরা বড্ড মিথ্যে কথা বলে। জয়দীপ বলল, যথেষ্ট সুন্দরী ছিল তাদের কেউ কেউ, কিন্তু সমবয়সীদের ওরা বন্ধু হিসেবে নিত। তুই তোকারি করত, কিন্তু প্রেমিক হিসেবে ম্যাচিওর প্রতিষ্ঠিত ছেলেদের পছন্দ করত। ওরা ঠিক কাজই করত। স্বাতীলেখা তো তা করেনি। পত্রলেখা বললেন। এর কি জবাব দেবে জয়দীপ? পত্রলেখা বললেন, আসলে আমি দিল্লিতে বাবা মারা যাওয়ার পর মায়ের পক্ষে ওর উপর নজর রাখাও সম্ভব ছিল না। একে বাবা মারা যাওয়ায় উনি মেনে নিতে পারেননি, তারপর জামাই নিখোঁজ হয়ে গেছে এই শকও ছিল। আমি কলকাতায় থাকলে স্বাতী ওই ভুল করতো না। কিছু মনে করবেন না, মিস্টার মুখার্জির কি হয়েছিল? সেটা আমিও জানি না। আমাদের বিয়ে হয়েছে বছর ৫ সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে সম্বন্ধ এলো। বাবা ভালো ছেলে পেয়ে লোভ সামলাতে পারেননি। বিয়ের পর দিল্লিতে গিয়ে গ্র্যাজুয়েশন করি। হঠাৎ ও চাকরি ছেড়ে ক্যাটারিং এর ব্যবসায় নামলো। কে কে ওর শত্রু ছিল তা জানি না আমি, কিন্তু ও চলে গিয়েছে বলে আমার জীবন শেষ এ কথা আমি মানতে চাই না। আইন অনুযায়ী আমি এখনো ওর স্ত্রী, কিন্তু ও যদি বেঁচে থেকে স্বেচ্ছায় নির্বাসনে যায় তাহলে ওর অস্তিত্ব আমি স্বীকার করব কেন? বোঝাই যাচ্ছে আমার কোনো মূল্য ওর কাছে নেই। আর যদি ও মারা গিয়ে থাকে, জানি না। আমার উকিল আর কিছুদিন বাদেই আদালতে যাবেন। পত্রলেখা মাথা নাড়লেন। মিস্টার মুখার্জির আত্মীয় স্বজন আছেন। ছেলে উধাও হয়ে যাওয়ার পর কানপুর থেকে গিয়ে ব্যবসার ভাগ নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার ফিরে গিয়েছেন। ওরা কানপুরের বাঙালি। উনি উধাও হওয়ার পর কেউ টেলিফোন বা চিঠি দেয়নি? না, কেউ না। হঠাৎ হাসলেন পত্রলেখা। বাহ, আপনি দেখছি এর মধ্যেই আগ্রহী হয়ে পড়েছেন। বেশ তো, এই কেসটা নিয়ে নিন। ও নির্বাসনে গিয়েছে নাকি মারা গিয়েছে খুঁজে বের করুন। আপনাকে আমি ৪ মাস সময় দেব। যদি যে কোনো দুটোর একটা হয়েছে এমন প্রমাণ এনে দিতে পারেন তাহলে আপনাকে আমি ১ লক্ষ টাকা দেব। পেশাদার গোয়েন্দারা যা পারেনি তা আপনি যদি পারেন তাহলে পরে আপনার সঙ্গে পার্টনারশিপে একটা ইনভেস্টিগেশন কোম্পানি খোলা যেতে পারে। রাজি? হাত বাড়ালেন পত্রলেখা। ঠিক সেই সময় দরজা খুলে গেল। স্বাতীলেখা ঢুকল। জয়দীপ বলল, বাহ, একদম পাল্টে গিয়েছেন। বসুন, আরাম করে বসুন। স্বাতীলেখা বলল, আমাকে তো পেতনি বলেছিলেন। দয়া করে নিজের চেহারা দেখুন। অন্যকে উপদেশ দিতে বাঙালির খুব ভালো লাগে। পত্রলেখা হাসল। কেমন জব্দ? কিন্তু আপনার সঙ্গে তো কোনো জিনিসপত্র নেই। না, নেই। কারণ আমি জানতাম না আমাকে বেশ কিছুদিন কলকাতার বাইরে থাকতে হবে। আমার প্ল্যান ছিল যেদিন আমি জামশেদপুরে গিয়েছিলাম সেই দিনই কলকাতায় ফিরে যাব। আপনাকে আমি খড়গপুর স্টেশনে বলতে চেয়েও পারিনি। পত্রলেখা উঠলেন। আমি বুঝতে পারছি দিল্লিতে পৌঁছাবার আগে তো কিছু করা সম্ভব নয়। অবশ্য আমার সঙ্গে একটা সাদা লুঙ্গি সেট আছে। ওটা যদি ব্যবহার করেন তাহলে খুব খারাপ দেখাবে না। জয়দীপ বলল, আমাকে একটা তোয়ালে আর সাবান দিন। গেঞ্জি খুলে রাখলে মনে হয় আর একটা দিন এতেই চালিয়ে দেওয়া যাবে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দায়বন্ধন এর ৩য় পর্ব। উপন্যাসটির বাকি ২টি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। বাকি পর্বগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।